আকাশ তো অবাক হয় ইরাকে দেখে। এদিকে আকাশের ভাই আবির ওর মাকে নিয়ে হসপিটাল থেকে আসতেছে, কেননা উনি আকাশের চিন্তা অসুস্থ হয়ে গিয়েছে। এখন পুরো বাড়িতে আকাশ তাকিয়েছে ইরার দিকে, অদ্রি রোজা তাকিয়েছে আকাশের দিকে, তার সাথে আকাশ ওর ভাই আর মাকে দেখতেছে। এরপর সবাই অবাক হয়ে তাকিয়ে আকাশের, শুধুমাত্র অদ্রি ও রোজা এরা দুইজন চিনতে পারছে না, আর না হয় বাকি তিনজনে চিনতে পেরেছে। আকাশকে ওর মাকে জিজ্ঞেস করে, কেমন আছিস বাবা? তুই ঠিক হয়ে গিয়েছিস? হ্যাঁ মা, আমি ঠিক হয়ে গেছি। ভাই আমার, কত চিন্তায় যে ছিলাম আমি, তোকে বলে বোঝাতে পারবো না। এই তো আমি ঠিক আছি, কিন্তু ও এখানে কেন? আমরা তো জানি না কে এই মেয়ে। আমি তো মাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। আমি বলতেছি আমি কে। আমি ইরা। তার নাম বলার জন্য কি এইখানে এসেছে? শুধু নাম না, কিছু দেখার জন্য। দেখা যখন হয়ে গিয়েছে তখন আমি চলে যাচ্ছি। যাচ্ছ মানে? নিজের পরিচয় তো দিবে। ওর থেকে জেনে নিবেন। কথাগুলো বলেই ইরা চলে যায় এখান থেকে। ইরা চলে যাওয়ার পর থেকে আকাশ ওখানে দাঁড়িয়ে আছে, একটিবারের জন্য ওকে আটকালো না। ইরা চলে যাওয়ার পর অদ্রি রোজা তাকিয়ে আছে, কেননা ওদের দুজনের মাথায় কিছু ঢুকতেছে না। তাই অদ্রি প্রশ্ন করে, আম্মা, উনি কে? আগে তো কখনো দেখিনি। ও হচ্ছে আমার আমার খালা হয় উনি। কি খালা? এরপর আকাশ ওর মাও আবিরকে ইশারা করে যাতে এখন কোনো কিছু না বলে, কেননা এখন যদি আকাশ সব কিছু বলে দেয় তাহলে অনেক সমস্যা। এইদিকে রোজাও আকাশকে দেখে একদম ফিদা হয়ে যায়। এ রোজা তো আকাশের দিকে তাকিয়ে আছে, চোখে ফেরাতে পারছে না, কেননা আকাশ আগে অনেক সুন্দর ছিল, যার জন্য ওকে সবাই অনেক পছন্দ করতো। তা উনি এখানে কেন? আমি পড়াশোনা শেষ করতে হবে, তাই এখানে 3 মাস থাকবো। বললেই হলো নাকি 3 মাস থাকবে? আমার একটা বোন এখানে, যদি ওর সাথে কোনো সমস্যা করে বসে। আপু, আমার কোনো সমস্যা নেই, উনি থাকুক এখানে। ঠিক আছে, আমার বোনের যখন কোনো সমস্যা নেই তখন আমিও কিছু বলবো না। আমি তাহলে এখন রুমে যাই। এদিকে আকাশ রুমে চলে যায় এবং আকাশের পিছনে ওর মা ও ভাই ওরাও আসে। ওরা রুমে আসলে আকাশ দরজা বন্ধ করে দেয়। কিরে, দরজা কেন বন্ধ করলি? কারণ এইসব কথা অন্য কেউ শুনলে সমস্যা আছে। তার আগে এটা বল, তোর চেহারা ঠিক হলো কি করে? আমার চেহারা তো এই কয়েকদিনের ভেতরেই ঠিক করে নিয়েছি। তুই নিজের আগের রূপ ফিরে পেয়েছিস, এটা দেখে আমি সত্যি অনেক খুশি। মা, ভাইয়া, তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোমরা আমার পরিচয় একদম গোপন রাখবে, কোনো মতে বুঝতে দেওয়া যাবে না, কেননা রোজার মতিগতি আমার মোটেও সুবিধার মনে হয় না। সে যে কোনো মুহূর্তে আবার উপরে আবারও কোনো দিনের মতো করতে পারে। চিন্তা করিস না, আমি সব কিছু সামলে নেব। ঠিক আছে, তোমরা এখন বাইরে যাও, নয়তো ওরা কিছু একটা ভাবতে পারবে। ঠিক আছে। ওরা দুজন বেরিয়ে যায়। অন্যদিকে আকাশ রেস্ট নেয়। এরপর আকাশ রবির সাথে যোগাযোগ করে। কেমন আছেন স্যার? এত ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো স্যার। আপনি কবে এসেছেন? এই তো আমি মাত্র এসেছি। তা তোমাকে যে কারণে আমি কল দিয়েছি, আমি 1 সপ্তাহের মধ্যে জয়েন করব। তুমি স্যারকে বলো আমার কাগজপত্র সব রেডি করার জন্য। আপনি সত্যি বলছেন? আপনি সত্যি সত্যি জয়েন করবেন স্যার? তাহলে আমি আজকে স্যারের সাথে কথা বলে আপনার কাগজ রেডি করতে বলবো স্যার। অন্যদিকে আবির যখন রুমে আসে তখন অদ্রি রোজা আবিরের কাছে আসে। ওই ছেলেটা এখানে কেন এলো? ওর এখানে থেকে পরীক্ষা দিতে সুবিধা হবে, তাই এখানে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত থাকবে। একটা বাইরে ছেলেকে এনে তো তুমি খরচ আরো বাড়িয়ে দিলে। খরচ তো করি আমি, তাহলে তোমারও তো চিন্তা কেন হয় বলো তো? কারণ টাকাগুলো তুমিই কামাই করো, অন্য কেউ না। তোমার বোন যদি আমার টাকায় খেতে পারবে, তাহলে ও কেন পারবে না? দুলা ভাই, আপনি আমাকে খাবারের খোটা দিলেন। দিলাম, কারণ তোমার বোন যা করতেছে এর পরে তো আর কিছু করার থাকে না। এখন কোনো কথা বলো না, আমাকে রেস্ট করতে দাও। আপু, তাহলে আমি ওই রুমে গেলাম। ওই রুমে কেন? ওই রুমে তো আকাশ ঘুমাবে। এর নামও কি আকাশ? হ্যাঁ, ওরা দুজনে একই সময় হয়েছিল, তাই ওদের নাম রাখা হয়েছে। ও তাই বলো। ও যদি ওখানে ঘুমায় তাহলে আমার বোন কোথায় ঘুমাবে? আগে যেখানে ঘুমাইতো সেখানে। যা ইচ্ছে করো, এই ঘরটা তো এখন বস্তিখানা। কিছু করার নেই,
কেননা ওরা দুজন সবসময় একই সাথে ঘুমাতো এখানে আসার পর। ভালো কথা। তোমার ভাই কবে আসবে? তা ওর জন্য এত দরদ কবে থেকে হলো তোমার? ওর জন্য না, আমি যা আনতে বলেছি তা নিয়ে আসলেই হবে, ওইটার জন্য বলছি। সেজন্য তো বলি এত দরদ কেন? বেশি কথা না বলে এখন এটা বলো, তোমার ভাই কবে আসবে? ও আসতে লেট হবে। তাহলে আমার কসমেটিক? তোমার কসমেটিকও কাল পাঠিয়ে দেবে। পাঠিয়ে দিলেই তো ভালো। রোজা, তুই তাহলে ওই রুম থেকে নিজের জামা এবং যা কিছু আছে তা নিয়ে ওই রুমে চলে যা। ঠিক আছে বোন, আমি তাহলে এখনই যাচ্ছি। রোজাও রুমে যায়। ওখানে গিয়ে দেখে আকাশ মাত্র গোসল করে টাওয়াল পরে দাঁড়িয়ে আছে। আকাশকে এভাবে দেখে রোজা তো নিজেকে ধরে রাখতে পারছে না। আকাশ যদিও রোজাকে দেখে লজ্জা পায়, কিন্তু রোজা একটুও লজ্জা পাচ্ছে না সেজন্য। কি ব্যাপার, দরজা নক করে কেন ঢোকেননি? যদি দরজা নক করতাম তাহলে কি এত সুন্দর বডি কি দেখতাম? কি বললেন? কোনো কিছু না, বললাম আপনি অনেক সুন্দর, তার সাথে বডি ও সিক্স প্যাক, দেখতে আপনাকে অনেক সুন্দর লাগছে। হয়েছে, এই রাতের বেলায় এর চেয়ে বেশি কিছু বললে অনেক বিরাট ধরনের কিছু হয়ে যেতে পারে। আপনার জন্য তো আমি সব কিছু করতে রাজি দরকার পড়লে। দেখুন, বেশি কথা বলবেন না, আপনি এখান থেকে যান তাড়াতাড়ি। তাছাড়া আমি কিছু করে ফেলার আগে। কি করবেন? আকাশে আদর করবেন? করেন, আমি মানা করছি কোথায়? এর দেখি কোনো লজ্জা শরমই নেই। কিছু কি বললেন? বলছিলাম আপনার কি লজ্জা বলতে কিছু নেই? লজ্জা কেন হবে? তাছাড়া আপনাকে দেখে অনেক ভালোই লাগছে। আপনার যে বডি, তার উপরে এত সুন্দর। আচ্ছা, আমি তো এখানে 2 মাস থাকবো, আপনিও তো ততদিন থাকবেন। এতে আপনার কি? আমার দিকে যদি ওইভাবে একটু তাকান তাহলে খুবই ভালো হয়। কোনভাবে? যেভাবে তাকালে আমার প্রতি আপনি কিছুটা দুর্বল হয়ে পড়বেন। আপনার কি মাথা খারাপ? কখনো নিজের ছবি আয়না দেখেছেন? আমি কি দেখতে খারাপ নাকি? অনেক খারাপ। এদিকে রোজা ওর সব কিছু নিয়ে বেরিয়ে আসে মন খারাপ করে। রোজা ওর বোনের কাছে যায়। আপু, এই আপু, আমি কি দেখতে খারাপ? কই না তো। তা তোকে কে কি বললো? না কিছু না। রোজা রুমে চলে যায়। অন্যদিকে ইরা তো অনেক খুশি আকাশের সাথে দেখা করতে পেরে, কেননা ইরা আকাশকে অনেক ভালোবাসে। সেজন্য ভার্সিটি থেকে অনেক কিছুর বিনিময়ে ঠিকানা জোগাড় করে আকাশের বাড়িতে আসে। কিন্তু আকাশকে আবার দেখতে পেয়ে ইরা তো মনে ভালো হয়ে গিয়েছে, তাই না? চাইতেও কিছু না বলে চলে আসে। এখন চলুন আপনাদের তাহলে 2 বছর আগের কাহিনী বলি, যেখানে আপনারা ইরা ও আকাশের ব্যাপারে জানতে পারবেন। তার সাথে গল্পের যে যে রহস্য আছে তাও আপনারা জানতে পারবেন। তাহলে চলুন আপনাদের ফ্ল্যাশব্যাক নিয়ে যাই। ফ্ল্যাশব্যাক। আকাশের দিন চাকরিতে জয়েন্ট হওয়ার কথা। ওই দিন ছিল আকাশের ফাইনাল পরীক্ষা। মানে আকাশ ওই দিন যদি চাকরিতে জয়েন্ট না করে তাহলে এই চাকরি হারাবে। আর আকাশ ওর মা ও আবিরের সাথে কথা বলে। আবির ও মা আকাশকে চাকরিতে জয়েন করতে বলে। আকাশের জন্য আর্মি ক্যাম্পে চলে আসে। ওখানে আকাশ লাইনে দাঁড়িয়ে সবার মতো ফর্ম দিয়ে নিজের সব কাজপত্র নিয়ে চলে আসে। বাসা থেকে আসার পথে আকাশের সাথে একটা মেয়ের ধাক্কা লাগে। এতে করে আকাশ মেয়েটির উপরে পড়ে যায়। নিচে পড়ে গিয়ে আকাশ তো অবাক হয়ে তাকিয়েছে, কেন মেয়েটি অনেক সুন্দর ছিল। মেয়েটিও আকাশকে দেখতে ব্যস্ত। ওরা দুজনেই ব্যাপারটা বুঝতে পেরে উঠে দাঁড়ায়। এদিকে ভেবেছিল মেয়েটি আকাশকে থাপ্পড় দিবে, কিন্তু মেয়েটি তেমন কিছু করলো না, উল্টো আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ চোখ বন্ধ করে আছে। ইরা আলতোভাবে আকাশের মুখটা ছুঁয়ে দেয়। এতে করে আকাশ চমকে ওঠে। আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখে আসলে ব্যাপারটা কি। চোখ মেলে তাকিয়ে দেখে এরা মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে আছে। এবার আকাশের মুখে হাসি ওঠে। আমি তো ভেবেছিলাম আপনি আমার মুখে। কি যে বলে না, আজকাল সামান্য বিষয় নিয়ে কেউ কি থাপ্পড় মারে নাকি? সত্যি আপনি কতটা বোঝেন। আপনার মতো যদি আরো কিছু ভালো মানুষ থাকতো। তা আপনি এইভাবে দৌড়াচ্ছেন কেন? আমার মানি ব্যাগ চুরি করে একটা লোক পালিয়ে যাচ্ছিল, আমি ওকে খুঁজছিলাম, কিন্তু আপনার সাথে ধাক্কা খেয়ে হারিয়ে ফেলেছি। ও মা, তাই? আমি কি এতটাই হট সুন্দরী যে আমাকে দেখে সব কিছু ভুলে গিয়েছেন? আসলে ধাক্কা লেগে পড়ে গিয়েছিলাম, এরপর তো চোরটা কোথায় যেন চলে গিয়েছে, খেয়ালই করিনি।
ও তাই বুঝি। আমি তো জানি আপনার কোনো দোষ নেই, তাই আপনার জন্য ছোট করে একটা কিছু দেওয়ার আছে। কি সেটা? এই, তোরা আমার পক্ষ থেকে এর একটু খাতির যত্ন কর। যে হাত দিয়ে আমার শরীর স্পর্শ করেছে ওই হাত ভেঙে দিবি, তার সাথে বাকিটা দরকার নেই। আমি গেলাম, তোরা এর ব্যবস্থা কর। ইরোর পাশে থাকা কিছু ছেলেকে বলে। এ কি ম্যাডাম, আপনি তখন বললেন কি আর এখন বললেন কি? ওই, আমি কি করব না করব তা কি আমি তোকে জিজ্ঞেস করে করব নাকি? সিসি, কি বলছেন এইসব? আমি তো তা বলিনি। ওই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওর একটু মার। এরা চলে যায়। এটা যাওয়ার পর ওই লোকগুলো আকাশকে মারার জন্য, কিন্তু আকাশও কম না ওদের মারতে থাকে। কেননা ট্রেনিং করেছে, তাই শত্রুদের সাথে কিভাবে মোকাবেলা করতে হয় তাই খুব ভালো করেই জানা আছে। এইদিকে ওদের মেরে অবস্থা খারাপ বানিয়ে দেয়। তোদের আমি এত করে বলেছি আমাদের পিছনে লাগতে আসিস না, কিন্তু তোরা তো কোনো কথাই আমার শুনলি না। এবার বুঝতে পারলি তো আমার পিছনে লাগার অবস্থাটা কি হয়েছে? বুঝতে পেরেছি, প্লিজ আমাদের মাফ করে দিন। আমরা কখনো আপনার সামনে আসবো না। তাহলে তাড়াতাড়ি করে বের হয় এখান থেকে। কখনো যদি আমি এই রাস্তাঘাটে তোদের দেখি তাহলে কিন্তু মোটেও ভালো হবে না। আমরা কখনো আপনার সামনে আসবো না, প্লিজ আমাদের যেতে দিন। তার আগে এটা বলো, ওই মেয়েটাকে? ওনার নাম ইরা ইসলাম। উনি একজন নামকরা বিজনেসম্যানের মেয়ে। আমরা তো টাকার লোভে পড়ে এই কাজটা করতেছি। তাহলে যা আমার চোখের সামনে থেকে। ওরা চলে যাওয়ার পর বাড়িতে এসে ওর মাকে ও ভাইকে সুখবরটা দেয়। ওদের পরিবারে কারা কারা থাকে তা আপনারা সিজন 1-এ অনেকবার পড়েছেন, তাই নতুন করে আর বলতে চাই না। চাকরির ব্যাপারটা শুনে সবাই অনেক খুশি হয়। একে একে ওর ভাই চলে আসে আবির আসার পর। ভাই, আমার 7 দিন পর জয়েন্ট চাকরিতে। অনেক ভালো সংবাদ। তা কত টাকা তোর স্যালারি? এই তো বেশি না, 80,000 টাকা। কেন বলো তো? এমনি, তোকেই তো এখন সংসার চালাতে হবে, তার উপর আমিও বেকার। দেখো ভাইয়া, দুঃখ করো না, আমি আমার পুরো পরিবারের খেয়াল রাখবো। তাছাড়া আমি দেখি তোমার কোনো না কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। চিন্তা করো না, আমি চাকরিতে জয়েন্ট হওয়ার পর সর্বপ্রথম ওদের ক্ষমতা দেখাবো, যারা ক্ষমতা দেখিয়ে আমাদের সব কিছু নিয়ে গিয়েছিল। তুই আগে নিজে খেয়াল রাখ, দেখবি কোনো না কোনো উপায় তো আসবেই। চিন্তা করো না ভাইয়া, আমি সবটা দেখে নেব। চিন্তা করো না একদম, আগে জয়েন্ট হতে দাও আমাকে। পরের দিন সকালে আকাশ বের হয়ে দেখে অর্ণা নাস্তা বানাচ্ছে। তখন আকাশের কিছুটা খারাপ লাগে, কেননা ওর মা এখন ওই সংসারে কাজ করতে হয়। কিছুক্ষণ পর আকাশের ভাই আবির উপর থেকে নিচে নামে। কি দেখছিস? মা কত কষ্ট করে, অথচ তুই বড় ছেলে হয়ে ওর সংসারে কোনো কাজেই এলি না। তা তুই কি চাস, আমি এখন বিয়ে করি? আমি তো চাই এতে করে মায়ের উপর থেকে কিছুটা চাপ কমবে। কিন্তু তুই তো চাকরিতে চলে যাবি, তখন আমার কি হবে? আমি না থাকলে কি হয়েছে, মা তো আছে। তাছাড়া মেয়ে দেখলে ছবি আমাকে পাঠিয়ে দেবে, আমিও না হয় মেয়ে দেখবো। বিয়ের পর সংসারে কত যে ঝামেলা হয় তুই কি তা জানিস? জানতে হবে না, তাছাড়া দেখে শুনে বিয়ে করলেই হবে। তুমি যত তাড়াতাড়ি পারো মেয়ে দেখো, যাতে করে সে মেয়ে মায়ের সাথে রান্না করতে পারে, সব কাজে সাহায্য করবে। আমি নিজের মুখে মাকে বললে কেমন একটা দেখায় না, তুই বল। কথাটা তো মন্দ বলনি। আচ্ছা, আমি না হয় বলবো। এখন চল তাহলে। ওরা দুজন দুই দিকে চলে যায়। আকাশ আছে ভার্সিটিতে, কেননা আকাশের অনেক দিন পরে পরীক্ষা, সেজন্য স্যারের সাথে কথা বলতে এসেছে। তাই আকাশ স্যারের রুমে আসে। স্যার, আসবো কি? হ্যাঁ আসো আকাশ। তা হঠাৎ কি মনে করে? কিছু কথা বলার ছিল। কি কথা? আকাশের পর কিছু বলতে থাকে। সবটা শোনার পর স্যার কিছু বলতে পারছে না, তাই উনি একটা সলিউশন দেয়। তাই আকাশ সবটা শুনে চলে আসে ভার্সিটি থেকে। ওখান থেকে বের হওয়ার সময় আকাশ ইরাকে দেখতে পায়, তাই মুখ লুকিয়ে বের হতে গেলে এরা বুঝতে পারে। এরা সবটা বুঝলেও কেউ হতে পারে, তাই এরা বুঝতে পারছে না, সেজন্য ডাক দেয়। এই ছেলে, কে তুমি? আমাকে দেখে এইভাবে লুকিয়ে যাচ্ছ কেন? আসলে আমার মেয়েদের দিকে তাকাতে লজ্জা করে, তাই আমি মুখ লুকিয়ে যাচ্ছি। এই, তোর কণ্ঠটা আমার খুব চেনা চেনা লাগতেছে। কে তুই বলতো? আমি এই ভার্সিটিতে পড়তাম। মুখ থেকে হাত সরা বলছি। না, সরাবো না। মুখ থেকে হাত সরা বলছি। দেখ, তুই যদি না সরিয়েছিস
তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আকাশ ভয়ের পর আকাশ মুখ থেকে হাতটা সরায়। এতে করে ইরা অবাক হয়, তাই আবারও জিজ্ঞেস করে, তুই এখনো বেঁচে আছিস? তাও আমার আমার সামনেই দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, কেন আপনার সামনে কি দাঁড়ানো যাবে না? না, যাবে না। তোকে ওই দিন কিছু না হয় করতে পারিনি, কিন্তু আজকে তোকে আমি ছাড়বো না। আমি তো আজকে এখান থেকে যে করেই হোক পালাবই। পালিয়ে কোথায় যাবি? এই ভার্সিটিতে যখন পড়ছো, একদিন না একদিন তো আসবি এখানে। ওই দিন বোঝাবো তোকে আমি মজা, মনে রাখিস। আকাশ ইরার ভয় ওখান থেকে পালিয়ে আসে। পালানোর সময় ইরার কয়েকটা বান্ধবী আকাশকে ধরে ফেলেছিল, কিন্তু ওদের হাত থেকে অনেক কিছুর পর ছুটে পালিয়ে যায়। ওখান থেকে বাড়িতে চলে আসে। এরপর আকাশ ভয় আর ভার্সিটিতে যায় না। এরপর 7 দিন আকাশ ওর পরিবারের সাথে অনেক আনন্দেই কাটাতে থাকে। সব কিছু নিয়ে আকাশের দিন খুব ভালোই যাচ্ছিল। 7 দিন পর আকাশ ওর মা ও ভাইকে ছেড়ে চলে আসে ক্যাম্পে। ওখানে অনেকের সাথেই আকাশের পরিচয় হয়। আকাশ ওদের সাথে পরিচয় হয়, তখন ওদের সাথে আকাশের রবির সাথে পরিচয় হয়। স্যার, আমি আপনার সাথে কাজ করব। এটা তো ভালো কথা, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অনেক আগ থেকে এখানে আসো। জি স্যার, আমি এখানে 2 বছর ধরে আছি। তুমি এখানে 2 বছর ধরে আসো, অথচ আমাদের সাথে কেন কাজ করার কথা বলছো? তা তো জানি না, কিন্তু বড় স্যার তো তাই বললো। চলো তো বড় স্যারের কাছে। দুইজন বড় স্যারের কাছে যায়। ওরা ওইখানে সবটা ঠিক করতে থাকে। এরপর থেকে চলতে থাকে ওদের ওখানে বন্ধুত্ব। কিছুদিন পর বড় স্যার একটা মিশনে যাওয়ার জন্য সবার সাথে কথা বলাতে আসে। তোমাদের যে কারণে এখানে ডেকেছি, আমরা এখন একটা মিশনে যাব। স্যার, আমরা সর্বদাই মিশনের জন্য প্রস্তুত। তোমাদের মিশনের জন্য সব কিছু দেওয়া হবে। বোমা, অস্ত্র হতে যা কিছু তোমাদের লাগবে সব কিছু নিয়ে তোমরা মিশনে যাবে। স্যার, এই টিম লিড করবে কে? এই টিম আকাশ লিড করবে। কিন্তু স্যার, আমি কি পারবো? এখানে তো আরো অনেক সিনিয়র অফিসার আছে। অবশ্যই পারবে, তোমার উপর আমার বিশ্বাস আছে। তাহলে তোমরা কালকে মিশনের জন্য বেরিয়ে পড়বে। ঠিক আছে স্যার, আমি তাহলে কি কি লাগবে আপনাদেরকে লিস্ট পাঠিয়ে দেবো। আপনি ওই অনুযায়ী না হয় কি কি লাগবে তা আমাদের জন্য ব্যবস্থা করবেন। ঠিক আছে, তুমি তাহলে লিস্ট পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো, আমি তাহলে ব্যবস্থা করতেছি। এদিকে আকাশে বাকি অফিসার ওরা নিজেদের প্রশিক্ষণ দিতে থাকে। 2 দিন পর ওরা সব কিছু নিয়ে বেরিয়ে পড়ে মিশনে যাওয়ার জন্য। মিশনে যাওয়ার পর আকাশ জানতে পারে এই জায়গায় যদি ওরা নামে তাহলে কেউ বাঁচতে পারবে না, কেননা এই জঙ্গলের প্রতিটা গাছে আড়ালে লুকিয়ে আছে শত্রু, তার সাথে নিচে মাটিতে লুকানো আছে লেড মাইন্ড, যেটার উপর পা দিলে সব শেষ হয়ে যাবে। অন্যদিকে আকাশ ব্যাপারটা বুঝতে পারে শুধুমাত্র একটা ক্যামেরার সাহায্যে, যে ক্যামেরা আমি সিজনের 1-এর মধ্যে 9 নং পর্বের মধ্যে ক্যামেরা এই গুণাগুণ আমি একবার আলোচনা করেছি। তাই এই ক্যামেরা সম্পর্কে জানতে হলে 9 নং পর্বটা পড়ে নেবেন। সবটা দেখার পর আমরা জঙ্গলের ভেতরে নামতে পারবো না। কেন স্যার, কোনো সমস্যা? অনেক সমস্যা। কি সমস্যা? আমরা যদি এখানে নেমে যাই তাহলে কেউই জীবিত থাকতে পারবো না। তাই একটা কাজ করতে হবে আমাদের। কি কাজ? কাজটা অনেক রিস্ক, তবে একবার ওখানে নামতে পারলে আমাদের পক্ষে মিশনটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো। তাহলে স্যার, সেই রিস্ক আমরা উঠাতে প্রস্তুত। তাহলে পাইলট, আর একটু সামনে গেলে নিচে একটা টাওয়ার দেখতে পারবে। আমার ওই টাওয়ারটাতে রোলার লাগিয়ে ওদের মেইন পয়েন্টে চলে যেতে পারবো। এতে করে ওরা যতই গুলি করবে না কেন আমাদের কোনো কিছুই হবে না। তাছাড়া আমাদের বুলেট প্রুফ জ্যাকেট, কোনো সমস্যা হবে না। তাছাড়া আমাদের হাতে যে গ্লাভসগুলো আছে সেগুলো তাড়াতাড়ি করে পরে নাও। এতে করে কারেন্ট তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। স্যার, আপনি প্রথম মিশনে এসে এত কিছু জানতে পারলেন, আমি তো ভাবতেই পারিনি। এই জন্য তুমি 2 বছর থাকার পরও আমাকে দায়িত্ব দিয়েছে। বুঝতে পারলাম, তাহলে কি আমরা রওনা দিব? তবে সাবধানে, কারেন্ট থেকে বাঁচতে পারলে আমাদের অন্য কোনো টেনশন নেই। ওকে স্যার। কিছুক্ষণ পর আকাশ ও রবি ওদের সাথে বাকি অফিসারগুলো তাড়াতাড়ি করে বিদ্যুতে তার দিয়ে যেতে থাকে। ওরা 10 মিনিট পর ওই জায়গায় নিয়ে নামে। ওখানে ওরা চুপি চুপি ভেতরে যেতে থাকে। ভিতরে ওরা অনেক লোককে দেখতে পায়, তবে একটা সমস্যা আছে, ওখানে অনেক লোক অবস্থিত। তাই ওরা একটা প্ল্যান করে।
এখন রাত হয়েছে, আমি ঘুমের ট্যাবলেট নিয়ে এসেছি। এটা একবার খাবারের সাথে মিশিয়ে দিলেই হবে। তাহলে এই মিশন আমাদের পক্ষে খুবই সহজ হবে। তাহলে আমরা ধোকা দিয়ে জিতবো? ওরা যদি জানতে পারে তাহলে একেবারেই মেরে ফেলবে। তাই খুব সাবধানে যা করার করতে হবে। এই ট্যাবলেট খাওয়ার 1 ঘন্টা পর কাজ শুরু করবে, তাই তোমরা সেভাবে প্রস্তুত থাকবে। এরপর আকাশ কৌশলী ওদের খাবারগুলো অনেক ওষুধ মিশিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর ওরা খাবার খেয়ে সবাই এই সময়ের পর ওই ঘেরার মধ্যে যারা ছিল ওরা সবাই ঘুমিয়ে পড়ে। এই ফাঁকে আকাশ ওদের কাছে যায়। তোমরা একটা কাজ করো, এখানে কয়েকটা বড় দেখে বিমান আনাও। এখানে যারা বন্দি আছে তাদের এখান থেকে যে করে হোক উদ্ধার করে নিতে হবে। তাহলে এদের কি করব? এদেরকে একেবারেই বাক্সে ভরে হেলিকপ্টারে ঝুলিয়ে নিয়ে যাব। তাই তাড়াতাড়ি কল দিয়ে সবকিছু আনার ব্যবস্থা করো। ওকে স্যার। 15 মিনিট পর হেলিকপ্টার আসতে থাকে। হেলিকপ্টার আসার পর আকাশ যেভাবে করেছে সব কিছু সে মোতাবেক নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পর ওরা সব কিছু নিয়ে রওনা দেয়। রাতের মধ্যে ওদের সবাইকেই জেলে ঢুকিয়ে দেওয়া হয়। আর যাদের ধরে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে একজন ছিল সেনাবাহিনীর মেজর। মূলত এই মিশনটা হচ্ছে ওনাকে ওখান থেকে উদ্ধার করার জন্য। ওনাকে রেখে বাকি সব লোকদের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। ওখানে পুলিশের সাথে আকাশ কথা বলে। এদের সবাইকে সকাল হলেই ওদের বাড়িতে পৌঁছে দেবেন। মনে রাখবেন ওদের কাছে আমার কার্ড আছে। ওরা বাড়িতে গিয়ে আমাকে কল দেবে যে ওরা নিরাপদ আছে। তখন আমি ওখান থেকে পুলিশদের নিয়ে আসবেন। আপনি যেভাবে বলছেন ঠিক সেইভাবেই হবে। তবে একটা কথা, ওদের জন্য কোনো ক্ষতি না হয়। তাই হবে। এইদিকে ওদের সব ঝামেলা শেষ করে চলে আসে ক্যাম্পাসের মধ্যে। ওখানে মেজর স্যার আকাশের প্রশংসা পঞ্চমুখ। এখন কেমন আছেন স্যার? তোমার জন্য আজকে আমি বেঁচে গেলাম। ওদের ধরতে গিয়ে আমি পারলাম না, উল্টো ওরা আমাকে ধরে নিয়েছে। তার সাথে এত কড়াভাবে সিকিউরিটি দিয়েছে যা বলার বাইরে ছিল। চিন্তা করবেন না স্যার, এখন তো আপনি সম্পূর্ণ বিপদমুক্ত। তাছাড়া আমার চাকরির আর মাত্র 1 মাস মেয়াদ ছিল। 1 মাস পর আমি চাকরি থেকে অবসর নিব। আমরা আপনাকে অনেক আনন্দের সাথেই বিদায় দেবো। সেই সাথে তোমার জন্যও একটা খুশির সংবাদ থাকবে। কি সেটা স্যার? তাই ওই দিনে আমি তোমাকে বলবো। ওরা আপনার থেকে তথ্য বা আপনি কোনো তথ্য পেয়েছেন কি? ওদের অনেক বড় ঘাত আছে। ওরা একটা নিউক্লিয়াস বোমা ব্লাস্ট করবে। কি বলছেন? তাহলে তো পুরো বাংলাদেশে ধ্বংস হয়ে যাবে। কিছু হবে না, কেননা ওই বোমা যেখানে পড়বে তার চারপাশে 2 কিলোমিটার গোল মার্কেল নিয়ে সব কিছু ধ্বংস করে দেবে। তবুও তো অনেক সমস্যা। এটা নিয়ে চিন্তা করতে হবে না। ওরা 1 মাস পর ওই বোমা লঞ্চ করবে, তাই আমাদের সাবধানে থাকতে হবে। তাছাড়া ওদের বসের নাম জানতে পেরেছি। কি নাম স্যার? ওদের বসের নাম ডেভিল। ডেভিল অনেক সাংঘাতিক। তাছাড়া ওর বয়সে আনুমানিক 40+ হবে। তাছাড়া ও নিজেই ওই মিসাইল বানাবে। তাহলে তো আমাদের কিছু একটা করতে হবে। তুমি 3 জন তাহলে বাড়িতে গিয়ে ঘুরে আসো। সত্যি ধন্যবাদ স্যার। ততদিনে তুমি লাইফটাকে একটু এনজয় করো। পরের দিন আকাশ সবকিছু নিয়ে চলে আসে বাড়িতে। বাড়ি আসার পর ওর মায়ের সাথে দেখা করে তখন ওর ভাই আবিরও ছিল। কেমন আছিস তুই? এত তাড়াতাড়ি চলে এলি? কেন ভাইয়া, আমি আসাতে কি তুমি খুশি হওনি? কি যে বলিস না তুই, আমি তো অনেক খুশি হয়েছি। আমি এই কারণে বলেছি, কারণ তুই তো গিয়েছিস মাত্র 10 দিন হলো। হ্যাঁ, একটা কাজের জন্য চলে এসেছি। তাছাড়া তোমার জন্য মেয়েও দেখতে হবে। তাহলে তোকে 10 থেকে 15 দিন থাকতে হবে। তা হবে না, আমি মাত্র 2 দিন থাকবো, এরপর আবার চলে যাব। তাই আজকে থেকে মেয়ে দেখা শুরু করব। বিয়েতে থাকতে না পারি, কিন্তু বিয়েতে আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। তাহলে তোকে 10 থেকে 15 দিন থাকতেই হবে। তাহলে চল কয়েকটা মেয়ে দেখে আসি। ওরা দুজনে মিলে দেখতে থাকে। পরের দিন আবির ও আকাশ যায় মেয়ে দেখতে। ওখানে ওরা দুজন বসে আছে, তার সাথে আবির ও আকাশ কথা বলতেছে। শুনেছি এরা 2 বোন। ছোট বোনকে যদি তোর পছন্দ হয় তাহলে তুই ওকে বিয়ে করে নিস। তাহলে 2 ভাই একই সাথে এই বাড়িতে আসতে পারবো। ভাইয়া, আইডিয়া তো খারাপ না। আন্টি তাহলে মেয়েকে একটু ডাকেন। আকাশ ও আবির বসে আছে। 5 মিনিট ওরা 2 বোন আছে একসাথে। আবির তাকিয়ে দেখছে। অন্যদিকে আকাশ পাশের মেয়েটিকে দেখে ওইখান থেকে দৌড়ে বাইরে চলে আসে। আকাশে দৌড়ানি দেখে আবির ওইখান থেকে পালিয়ে চলে আসে। ওদের দেখাতে দেখে ওই মেয়েটা তো রাগে জ্বলে ওঠে। বাড়ির সবাই বলাবলি করতেছে কেন এই সব কিছু হলো, কি কারণে ওরা চলে গিয়েছে, এই নিয়ে ওনারা আলোচনা করতে থাকে। এদিকে কিরে, তুই এইভাবে দৌড়ে কেন এলি?
ভাইয়া তুমি দরকার হলে একটা কানাকে বিয়ে করো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই ঘরে বিয়ে তা কখনোই সম্ভব না। কি হয়েছে তা তো আমাকে বলবি। এখানে এখন বলার সময় নেই, এখন চল অন্য জায়গায় মেয়ে দেখি। ওরা প্রায় এই 2 দিনে 10টার উপরে মেয়ে দেখে, কিন্তু কোনো মেয়েই ওদের পছন্দ হলো না। পরের দিন সকালে ভাইয়া আমি যাচ্ছি, তুমি মাকে নিয়ে মেয়ে দেখতে যাও, তোমাদের পছন্দ হলে বিয়ে করতে পারো। কিন্তু তুই। ভাইয়া মন খারাপ করো না, আমি আসতে পারবো কিনা তা তো জানি না। আমি সব কিছু ঠিক করে তোকে জানাবো, তুই কিন্তু অবশ্যই চেষ্টা করবি আসার জন্য। ঠিক আছে ভাইয়া, তুমি টেনশন নিও না, আমি চলে আসার চেষ্টা করব। এদিকে আকাশ চলে আসে, অন্যদিকে আবির বাড়িতে চলে যায়। বাড়িতে আসার পর আবির অনেক দিন পর একটা বাড়িতে আসে। এখানে আবির ওর মায়ের মেয়ে পছন্দ হয়, তাই ওনারা বিয়ের কথাবার্তা বলে। আকাশকে জানায়, আকাশ জানিয়ে দেয় ও আসতে পারবে না। কেন পারবি না আসতে? ভাইয়া তোমার বিয়ের 3 দিন আগে আমি একটা মিশনে যাব, ওই মিশন কতদিন হবে আমি তা জানি না। তাহলে কি তোকে ছাড়া বিয়ে করতে হবে? চিন্তা করো, মিশন শেষ করলে আমি এমনিতেই ছুটি পাবো, তখন না হয় এসে অনেকদিন পর্যন্ত থাকবো। ঠিক আছে, আমি তাহলে বিয়ের কেনাকাটা করে ফেলি। ঠিক আছে, তা ওই লোকগুলো কোনো সমস্যা করতেছে না তো? এখনো পর্যন্ত তো কোনো সমস্যা করেনি। আচ্ছা রাখি ফোন। কল কেটে চলে আসে বড় স্যারের কাছে। ওনার কাছে আসতেই এই মিশনটা কিন্তু অনেক ভয়ানক আকাশ। চিন্তা করবেন না স্যার, আমি ওই ডেভিলকে সফল হতে কখনোই দেব না। আমি এই আশাই করেছি। তাহলে তুমি টিম রেডি করো। খবর পেয়েছি ডেভিল বোমা তৈরি করে ফেলেছে, এখন শুধু একটা লঞ্চ করার বাকি। চিন্তা করবেন না, আমি 5 দিনের ভেতরে টিমদেরকে ফিঙ্গারেশন দিয়ে দেব। তোমরা মিশন শেষ করে আসলে আমিও চাকরি থেকে রিটার্ন নিব। স্যার আমি তাহলে টিম রেডি করতেছি। ঠিক আছে। এদিকে আকাশ ওর টিমদের ট্রেনিং করাতে ব্যস্ত। অন্যদিকে আবিরও বিয়ের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। কিছুক্ষণ পরে এবার আর আমাকে কেউ ঠেকাতে পারবে না। ঠিক বলেছেন বস, কিন্তু কিন্তু কি? এই বোমা আরও পাওয়ারফুলভাবে বানাতেন। যা বোঝো না তা নিয়ে কথা বলো না। বেশি পাওয়ারফুল বানালেই এই বোমার শিকার আমরা নিজেরাই হব। কিন্তু বস, আমরা তো একটা খবর পেয়েছি, কি কথা? আমাদের ওপর অ্যাটাক করার জন্য নাকি আর্মি ফোর্স আসছে। আসতে দাও ওদের, কোনো কিছু আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাছাড়া ওরা যখন আসতে আমি এই বোমা লঞ্চ করে দেব, এতে করে ওরা সবাই মারা যাবে। আমরা এই দিন এই পোশাকে থাকব, যাতে করে ওই বোমা আমাদের কোনো ক্ষতি না হয়। ওকে বস, তাই হবে। 3 দিন পর আকাশ ওর টিমদের নিয়ে মিশরে যায়। অন্যদিকে আবির বিয়ে করার জন্য অত্রিদের বাসায় আসে। ওইখানে ওদের বিয়ে হয়। অন্যদিকে অত্রিও আবির একই রুমে বসে আছে। তখন অত্রি বলে, আচ্ছা তোমার তো একটা ভাই আছে, ও কোথায়? আকাশ তো ভার্সিটির কাছে বাইরে গিয়েছে, কয়েক মাস পর ফিরে আসবে। ততদিন কি তুমি একা একা অফিস সামলাবে? এছাড়া কি করব, তাছাড়া ও অফিসের তো কিছু বোঝে না। তবুও আজকে আমাদের বাসর রাত, কোথায় তুমি অন্য কিছু নিয়ে কথা বলবে তা না করে তুমি পড়ে আসো অন্য কিছু নিয়ে। অন্য কিছু বলতে কি কি দুলা ভাই? এই কে 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 এখানে? দুলা ভাই আমি এখানে। তুমি এখানে কি করে এলে? কিভাবে আবার? পায়ে হেঁটে। রোজা, তোর লজ্জা করে না? বড় বোনের বাসর ঘরের ভেতর তুই লুকিয়ে আছিস। তো কি করব, বড় বোনের থেকেই তো শিখতে হবে। তাছাড়া তোর দেবর থাকলে ওনার সাথে না হয় সময় কাটাতাম, দরকার হলে ওকে বিয়ে করে দুজন একই বাড়িতে কাটিয়ে দিতাম, কিন্তু তা তো এখানে হয়তো সম্ভব না। বের হো বলছি, বের হো। আপু, আমারও দিন আসবে, ওই দিন আমিও মজা বোঝাবো, কথাটা মনে রেখো। রোজা চলে যায়। অন্যদিকে আবির ও অদ্রি সময় কাটাতে থাকে। কিছুক্ষণ পর আকাশ কল করে। আকাশ কল করাতে আবির কিছুটা অবাক হয়, কেননা আবির ভালো করে জানে আকাশ কোনো কাজ ছাড়া কল করে না, তাই কল রিসিভ করে। হ্যাঁ বলো, কি হয়েছে? বেস্ট অফ লাক। ধন্যবাদ ভাই আমার। তো এখন কোথায় তুই? আমি এখন লন্ডনে। ওখানে কেন? কারণ মিশনটা এখানে হবে, তোকে যে জন্য কল দিয়েছি। 2 দিন পর মিশনে হাত দেবো। আজকের পর থেকে মিশন থেকে আসা পর্যন্ত কোনো যোগাযোগ করতে পারবো না, সেজন্য কল না দিতে পারলে একটু টেনশন করবি না। ঠিক আছে, আমি মাকে বলে দেব। আকাশের ভাইয়ের সাথে লাস্ট কথা বলে ফোন কেটে দেয়। এদিকে আবির সংসার জীবনে পা দেয়।
অন্যদিকে আকাশ ওই দেশে মিশনে ঠিকভাবে করবে না করবে তা নিয়ে আলোচনা করতে থাকে বাংলাদেশে। এই আবির, ওঠো ওঠো বলছি। আবির উঠে যাওয়ার পরেই রোজা ওখানে চলে আসে। দুলাভাই, কি ব্যাপার, এত খুশি খুশি কেন লাগতেছে? তেমন কিছু না। কিছু একটা তো আছেই। আপুরাতে কেমন আদর দিয়েছে। ওই, তুই চুপ করবি? বড়দের মাঝে কি সব বলছিস এইগুলো? তুই একটু কি লজ্জা করে না? ও মা, লজ্জা কেন করবে আমার? তাছাড়া আপু, তুই তো জানিস আমি একটু বরাবর কমই লজ্জা পাই। এখন চল আম্মুকে কাজে সাহায্য করি। এইদিকে ওদের পরিবার খুব সুখেই যাচ্ছে। এদিকে আকাশ ও টিমদের রেডি করে। তোমাদের যা বলার জন্য এখানে এনেছি। তোমরা যারা যারা মিশনে যাবে সবাই ওদের নাম এখানে লিখে দাও। তবে একটা কথা শুনে রেখো। কি কথা স্যার? আমরা এখন যে মিশনে যাব ওই মিশন থেকে বেঁচে নাও ফিরতে পারি, তাই ওই ভক্তির উপর শ্রদ্ধা রেখে তোমরা নামটা লিখবে। কিছুক্ষণ পর 50 জন ওইখানে নাম লেখে। এই 50 জন লোককে নিয়ে আকাশ বেরিয়ে যায় মিশনের উদ্দেশ্যে। ওদের মিশন হবে এই আইল্যান্ডের ভিতরে। এই আইল্যান্ড মোট 5 কিলোমিটার জুড়ে মিশ্রিত। আমাদের প্রতিটা পদক্ষেপ খুব সাবধানের সাথে ফেলতে হবে, কোনো ভুল করলে মোটেও চলবে না। চিন্তা করবেন না স্যার, কোনো কিছু হবে না। আমরা সাবধানতা চেষ্টা করব এই মিশনটা শেষ করার জন্য। ওরা খুব সাবধানের সাথে এগোতে থাকে। ওরা যতই যাচ্ছে ততই বিপদ ওদেরকে দাও করে বেড়াচ্ছে। কেননা টেবিল ওর রুমে বসে পুরো আইল্যান্ড নিয়ন্ত্রণ করতেছে। দেখলে তো তোমরা, আমাদের শত্রুপক্ষ চলে এসেছে। ওদের খাতির যত্নর ব্যবস্থা করো। এত কিছু না করে ওদের মিসাইল দিয়ে শেষ করে দিন। এতে লাভের লাভ কোনো কিছুই হবে না। শুধু শুধু একটা 10 কোটি টাকার মিসাইল নষ্ট করে দেব নাকি? তাছাড়া এখানে 50 জনের মতো লোক হবে। ওদের জন্য তো আমাদের লোকই যথেষ্ট। তোমরা একটা কাজ করো, 50 জন লোক পাঠিয়ে দাও, ওরা ওদের দেখে নিবে। ঠিক আছে। কিছুক্ষণ পর ওরা লোক পাঠিয়ে দেয়। এতে করে কিছুক্ষণ পর গাড়ির শব্দ শোনা যাচ্ছে। দাঁড়াও, তোমরা কেউ আমাদের দিকে এগিয়ে আসতেছে। তোমরা একটা কাজ করো, তাড়াতাড়ি করে গাছে উঠে যাও। ঠিক আছে স্যার। আকাশের কথা সবাই এক এক করে গাছে উঠতে থাকে। ওরা গাছের ওইখানে লুকিয়ে থাকে। ডেভিলের লোকগুলো গাছের কাছে এসে কাউকে পাচ্ছে না, তাই ওরা ভালো করে আরো খুঁজতে থাকে। ঠিক তখনই আকাশ দূর থেকে একটা কেমিক্যালের বোতল ছুঁড়ে মারে ওদের দিকে। এতে করে ভিতরে থাকা সব কেমিক্যাল বের হতে থাকে। এতে করে ওই জায়গাটা পুরো ধোঁয়ার জন্য অন্ধকার হয়ে যায়। এই তোমরা তাড়াতাড়ি করে দেখো কি হচ্ছে এখানে। তাড়াতাড়ি খুঁজতে থাকো, ওরা আমাদের আশেপাশেই আছে। কথাগুলো বলতে বলতেই ওরা সবাই ওইখানে জ্ঞান হারায়। ওরা জ্ঞান হারানোর পর তাহলে কি স্যার, আপনার মনে এই বুদ্ধি ছিল? কখনো কখনো বুদ্ধির আশ্রয় নিতে হয়। এখন এদের এখান থেকে তাড়াতাড়ি করে সরাতে হবে। কেন স্যার? কারণ 10 মিনিট পর এরা আবারও জেগে যাবে, তাই আমরা নেমে ওদের গুলি করে কিছুটা দূরে নিয়ে গিয়ে রাখবো। কিন্তু স্যার, এই ধোঁয়া তো আমাদেরকে এই হাল করে দিবে। করবে না, এটা এমন এক ধরনের গ্যাস, এরা যখন কাজ করার ক্ষমতা শেষ হয়ে যায় তখন এটার রং পরিবর্তন করতে শুরু করে। হতে করে এখন বুঝে যায় এটার অ্যাকশন শেষ, তাই তাড়াতাড়ি করো, এটাকে এখান থেকে যে করেই হোক সরাতে হবে। ওরা তাড়াতাড়ি করে গাছ থেকে নেমে যায়। ওরা চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পায় না, সেজন্য ওদের সবাইকে গুলি করে মেরে ফেলে। ওদের মারার পর ওই জায়গাটা একটু ক্লিন করে ফেলে। কিছুক্ষণ পর কি ব্যাপার, ওরা কোনো সাড়া কেন দিচ্ছে না? আমারও তো সে একই কথা। ওরা তো এতক্ষণ ওদের ওপর হামলা করার কথা, কিন্তু এখনও কোনো কিছু করছে না, তাই চিন্তা হচ্ছে। আরে এখানে তো এত ধোঁয়া কিসের? সত্যি তো, এটা তো আগে খেয়াল করিনি। তাড়াতাড়ি দেখো, আরো লোক পাঠাও। ওকে বস। কিছুক্ষণ পর ওইখানে আরো লোক পাঠানো হয়। একে একে ওইখান থেকে লোক পাঠাচ্ছে। এভাবে কিছুক্ষণ পর ওদের প্রায় 100 জন লোক মারা যায়। ওরা মারা যাওয়ার পর বস, আমার তো মোটেও সুবিধার মনে হচ্ছে না। আমার থেকে ও। এখন তাহলে কি করব? আমাদের যে লোক আছে শেষ, ওদের পাঠাও। ঠিক আছে।
ডেভিল ওর কিছু স্পেশাল লোকদের ওদের মারার জন্য পাঠায়। ওরা পুরো আইল্যান্ড মেশিন গান দিয়ে পুরো জঙ্গলে গুলি করতে থাকে। এতে করে পুরো জঙ্গলে আগুন ধরে যায়। আকাশও ওর টিমে কাজ করতে থাকে। ওরা একে একে সবাইকে মারতে থাকে। এতে করে ওদেরও কিছু লোক মারা যায়। আকাশের দলে আরও 30 জন লোক আছে, কেননা এবার যারা অ্যাটাক করেছিল ওরা অনেক শক্তিশালী। তাদের অনেক অত্যাধুনিক অস্ত্র দ্বারা ওরা বোমা হামলা করেছিল। স্যার এখন কি করব? আমরা তো 30 জন আছি মাত্র। দেখো, আমরা হেরে গেলে চলবে না, আমাদের আরও সামনে এগিয়ে যেতে হবে। তাছাড়া এই মিসাইল যদি আমাদের দেশে যায় তাহলে কি হবে ভেবে দেখেছো? কি বলছেন কি স্যার? লন্ডন থেকে এই মিসাইল বাংলাদেশে গিয়ে পৌঁছাবে? হ্যাঁ, এই মিসাইল অনেক সাধারণ, সেজন্য এটা রাডারে ধরা পড়বে না, তাই এটা ধরা খুবই মুশকিল। তাহলে আমাদের যত কষ্ট হোক না কেন, দরকার হলে নিজেদের জীবন দিয়ে হলেও আমরা এই মিসাইলটা আটকাবো। সামনে চলো তাহলে। ওরা সামনে যতই যাচ্ছে ততই ওদের কাছে বিপদ এগিয়ে আসতেছে। এইদিকে সামনে যেতে যেতে আকাশের কাছে আর মাত্র 5 জন অফিসার আছে। ওরা মিসাইলের প্রায় কাছে চলে এসেছে। এতটুকু আস্তে আস্তে আকাশের শরীরে কিছুটা দুর্বল হয়ে যায়। এইদিকে ডেভিল বুঝতে পারে সে আর বাঁচবে না, তাই ডেভিলের লোকের সাথে কথা বলে ওইখান থেকে একটা হেলিকপ্টারে উঠে চলে যেতে থাকে। হেলিকপ্টার ওঠার আগে মিসাইলের ছেয়ে দেয়। মিসাইল যেতে থাকে। আকাশে মিসাইলের সব কিছু জানে, তাই বাকি অফিসারদের ধাক্কা মেরে পানিতে ফেলে দেয় এবং সামনে থাকা একটা রকেট ওই মিসাইলের দিকে ছুঁড়ে মারে। এতে করে রকেট গিয়ে মিসাইলে লাগে, সাথে সাথে মিসাইল ব্লাস্ট হয়ে যায়। মিসাইল এতটাই পাওয়ারফুল ও তাপ ছিল যে ওর তাপে আইল্যান্ড থাকা সবগুলো গাছ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ওই তাপে আকাশের মুখে লাগে, তাও অল্প একটু। আকাশ ছিটকে পানিতে পড়ে যায়। আকাশের সাথে থাকা বাকি অফিসারগুলো আকাশকে দেখে কাছে আসে। ওরা পানি থেকে আকাশকে উঠিয়ে নেয়। স্যার কথা বলবেন না স্যার, আপনি আমাদের এভাবে ছেড়ে যেতে পারেন না স্যার। কথা বলেন স্যার, স্যার কথা বলেন স্যার। ওরা আকাশকে ওখানে থাকা একটা হেলিকপ্টারে করে আকাশকে ওরা নিয়ে হসপিটাল আসে। হসপিটালে ডক্টর আকাশকে দেখতে থাকে। তার সাথে আকাশের সাথে থাকা বাকি অফিসারদেরও ট্রিটমেন্ট করতে থাকে। 2 ঘন্টা পর ডক্টর বাইরে আসে। ডক্টর, স্যার কেমন আছে? দেখুন, ওনার অবস্থা বেশি ভালো না। ওনার শরীরে অনেক তাপ পাওয়া গিয়েছে। ওই তাপের ফলে ওনার চেহারা নষ্ট হয়ে যেতে পারে। তবে ওনার শরীরে তাপ নিয়ন্ত্রণ পোশাকের জন্য শরীরের বাকি অংশটুকু কোনো ক্ষতি হয়নি। তবে ওনার সুস্থ হতে সময় লাগবে। আমি মুখে ব্যান্ডেজ করে দিয়েছি, যা 15 দিন পর খোলা হবে। তবে একটা কথা, ব্যান্ডেজ খোলার পর ওনাকে আয়নার সামনে নেবেন না। যদি নেন তাহলে উনি নিজেকে দেখে সহ্য করতে পারবে না। ঠিক আছে ডক্টর, তাই হবে। এইভাবে আকাশের চিকিৎসা হতে থাকে। আকাশ সব বাকি অফিসারদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। আকাশ একটা সেফ জায়গায় রাখা হয়। ওখানে আর্মি লোক ছাড়া আর কারো আসা নিষেধ। একদিন পর আবিরের মা হঠাৎ আকাশের কথা মনে পড়ে, তাই আবিরকে ডাক দেয়। আবির, আবির। হ্যাঁ মা, কি হয়েছে? আকাশের কথা খুবই মনে পড়তাছে। মা, কোনো টেনশন করো না। ও যেখানে গিয়েছে ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। তাছাড়া ও বলেছে আমাকে ওখান থেকে আসলে কল দেবে। কিন্তু অনেক দিন তো হলো। চিন্তা করো না, চলে আসবে। তোমার ভাই কোথায় গিয়েছে? পড়াশোনার কাজে। তুমি রুমে যাও। আমার কিছু কথা ছিল তোমার সাথে। কি কথা? দেখো, আমি তোমাকে নিয়ে আলাদা থাকতে চাই। তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ আছে, আমারও তো একটা জীবন আছে। তাছাড়া এই ছোট বাড়িতে আমি থাকতে পারবো না। এটা তো আমাদের মেইন বাড়ি না। এটা ছাড়া আমাদের আরও একটা বাড়ি আছে। আকাশ আসলে একসাথে ওই বাড়িতে যাব। ও কবে আসবে? তারই যখন কোনো ঠিক নেই, তখন কতদিন পরে থাকবো এইভাবে? মা, এখন ঠিক আছে, চল তাহলে আমরা ওই বাড়িতে যাই। ওরা পরের দিন নতুন বাড়িতে যায়। ওই বাড়িটা অনেক বড়, কেননা এই বাড়িটা আগে আকাশদের ছিল। পরে কেউ ঠকিয়ে বাড়িটা নিয়ে যায়, পরে আবার এই বাড়িটা ফিরে আনে। অদ্রিত বাড়িটা দেখে অনেক খুশি হয়। এইভাবে এই বাড়িতে ওরা 7 দিন কাটাতে থাকে।
7 দিনে অদ্রি খেয়াল করেছে আবির সারাদিন অফিসে কাজ করে, তাই অদ্রি একটা প্ল্যান করে। আচ্ছা আবির, একটা কথা জিজ্ঞেস করবো কি? কি কথা? হঠাৎ এই প্রশ্ন করতেছো? এমনি জানা ছিল। আমার তো মনে হয় না। কি কারণ তুমি বলবে কিনা তা বলো। তুমি সারাদিন এত কাজ করো, আমাকে তো সময় দাও না, তাই বলছিলাম কি বলছিলে? আমরা দুজন এই বাড়ি থেকে তোমার মাকে না হয় অন্য একটা জায়গায় দিয়ে আসো। কথাটা বলে সাথেই আবির অদ্রিকে কয়েকটা থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে অদ্রির মুখ লাল হয়ে যায়। তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। এরপর থেকে যদি এমন কিছু শুনি বা বলেছো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, মনে রেখো। অদ্রি তখন রাগ করে চলে যায়। এভাবে অদ্রির আগের মতো নেই। কথায় কথা আকাশের মায়ের উপরে রাগ দেখায়, আবার মাঝে মাঝে আবিরের উপরও দেখায়। আবির তো কি বলবে বুঝতে পারছে না। এভাবে যেতে থাকে 15 দিন। আকাশের মুখের ব্যান্ডেজ খোলা হবে, তবে আকাশের মুখের ব্যান্ডেজ খুলবেন ওর বড় স্যার। উনি আকাশের ব্যান্ডেজ খোলার জন্য এগিয়ে আসে। তার সাথে ওই মিশনে কি হয়েছে না হয়েছে ওই সব কিছু বড় স্যারকে বলতে থাকে। উনি সবটা শুনে আকাশের উপর অনেক গর্ববোধ করেন। উনি ব্যান্ডেজ খুলে আকাশের সামনে আয়না রাখে। আকাশ, আয়নায় কি নিজের মুখটা দেখবে? স্যার, আমি জানি আমার চেহারার কি হতে পারে, তাই আমি দেখতে চাই না। তবে দেখবো কিছুদিন পর। আগে মনটাকে শক্ত করে নেই, তারপর দেখবো। ঠিক আছে, তবে আমি 5 দিন পর চাকরি থেকে অবসর নিব। তুমি কিন্তু এখানে অবশ্যই থাকবে। ঠিক আছে স্যার। একদিকে আকাশ রেস্ট নিতে থাকে, সাথে ভাবতে থাকে কি থেকে কি হয়ে গেল, চেয়েছিল কি আর হয়ে গেল কি। অন্যদিকে আকাশের মা ও আবির অনেক টেনশনে আছে। আবির, আবির, হ্যাঁ মা। আবির, আমার না অনেক চিন্তা হচ্ছে। 1 মাস হয়ে গিয়েছে, এখনো আকাশ কোনো যোগাযোগ করছে না। আমারও এবার টেনশন হচ্ছে। এত টেনশনের কি আছে? তাছাড়া পড়তেই তো গিয়েছে, মরতে তো আর যায়নি। তুমি চুপ করবে কি? আমার ভাইয়ের নামে একটা কথাও বলবে না তুমি। বলবো না কি করব? তুমি সারাদিন খেটে মরবে, অথচ তোমার ভাই কোনো কাজ করে না, সংসারে কোনো খরচও তোমার ভাই দেয় না। আমার ভাই দেয় কি দেয় না তা জেনে তুমি কি করবে? তোমাকে তো কোনো দিকে কম দিচ্ছি না। যা ইচ্ছে করো তাহলে। অদ্রি রাগ দেখেই চলে যায়। অদ্রি যাওয়ার পরে আকাশ কল দেয়। আবির কলটা রিসিভ করার সময় কোনো নাম্বার দেখতে পায়নি, তাই রিসিভ করে। কে বলছেন? ভাইয়া, আমি আকাশ। আকাশ তুই? ভাই আমার, কেমন আছিস তুই? মা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আর ভাবি, তোমরা কেমন আছো? সবাই ভালো আছে। তা আকাশ, তুই কবে আসবি? আমি তো বাংলাদেশে আছি। তাহলে আমাদের সাথে কেন দেখা করছিস না? দেখা করব কোন মুখ নিয়ে? মানে? দেখতে চাও? তাহলে কথা দাও, আমাকে দেখার পর তোমরা ভেঙে পড়বে না। কিছু হবে না, আমি মাকে ডেকে নিয়ে আনতেছি। আবির ওর মাকে ডেকে নিয়ে আসে। ওরা আরো অনেকক্ষণ ধরে কথাবার্তা বলতে থাকে। সবটা বলার পর আকাশ ভিডিও কল দেয়। আকাশের মা তো আকাশকে দেখে চমকে ওঠে, তার সাথে আবিরও ওর মায়ের চোখ দিয়ে কান্না করতে থাকে। চিন্তা করিস না, তুই বাড়ি থেকে কয়েকদিনের জন্য এসে ঘুরে যা। চিন্তা করো না, 7 দিন পরেই আসবো। ঠিক আছে, এবার অনেক দিনের ছুটি আনবি কিন্তু। ঠিক আছে। ওনাদের সাথে কথা বলে আকাশ রেস্ট করতে থাকে। অনেকদিন পর আকাশ বড় স্যার মেজরকে বিদায় জানাতে সবাই একত্রে হয়। আমার এই 25 বছর চাকরি জীবনে আমি কোনো চৌকস বুদ্ধিমান ওই রকম কাউকে পাইনি যে আমাদের গৌরব ধারণ করতে পারবে। সেজন্য আমি তো আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম, কিন্তু আমি তাকে খুঁজে পেয়েছি। কিন্তু স্যার, সে কে? সে হচ্ছে পারভেজ হোসে আকাশ। ছেলেটার মাঝে এই গুণগুলো অবশ্যই আছে। আমি যতদূর জানি, এখন আমি আপনাদের সাথে ওর পরিচয় করিয়ে দিব। তবে ও যখন এখানে আসবে, তখন ওকে দেখে ও কিন্তু তোমাদের অনেক কিছু শেখার আছে। ওকে যখন আনা হবে, তখন আমি এসব কিছু বলবো। তাহলে আকাশ, তুমি উপরে আসো। আকাশ তো উপরে যায়। ওখানে আকাশকে দেখে অনেক কিছু ভাবতে থাকে। কেননা আকাশের যে স্থানে শুধু শরীর দেখা যায়, ওই জায়গাগুলোতেও কালো হয়ে আছে। সেজন্য অনেক কিছু বলাবলি করতেছে। আমি জানি তোমরা কি নিয়ে ভাবছো, সেই জন্য তোমাদের একটা কাহিনী বলি। ঠিক আছে, স্যার বললেন। তোমরা তো জানো আমি কয়েকদিন আগে একটা মিশনে যাই। ওখানে আমি শত্রুদের হাতে ধরা পড়ে যাই। ওখান থেকে বেঁচে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে গিয়েছে, কিন্তু ওখানে এই ছেলেটাই আমাকে বাঁচায়। শুধু আমাকে না, আমাদের দেখে আরও 10,000 মানুষকে ও বাঁচায়। আমি যাদের কাছে নিজস্ব ছিলাম,
ওরা একটা মিসাইল ছুঁড়ে আমাদের দেশের দিকে। এই ছেলেটা আমাদের দেশকে বাঁচাতে আজকে নিজের এই হাল করেছে। ও মিসাইলটাকে আটকাতে নিজের আজকে এমন অবস্থা করেছে। তাই ওর কাছ থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে। ওনার কথা শুনে অনেকেই মাথা নিচু করে বসে থাকে। আমি আজকে চাকরি থেকে অবসর নিব, তাই আমি আমার জায়গায় ওকে বসাতে চাই। স্যারের কথায় অনেকে তো বেশ অবাক হয়েই সাথে আকাশে অবাক হয়ে যায়। কি বলছেন কি স্যার? ঠিক বলেছি, তুমি 2 দিন পর থেকে জয়েন করবে। কিন্তু স্যার আমি তো চাকরি থেকে চলে যাব। কেন চলে যাবে? আমার চেহারা তো দেখলেনি অবস্থা কেমন। এই চেহারা নিয়ে আমি থাকবো কি করে? এর জন্য তো দুঃখ পেলে চলবে না। তাছাড়া তোমাকে আমি এর জন্য সুযোগ দিব। যেমন কি ধরনের? তোমার পদে আরেকজন আসবে, তোমাকে ওই পদের 1 থেকে 3 বেতন দেওয়া হবে। তুমি যেদিন জয়েন করতে চাও ওই দিনই জয়েন হতে পারবে। যদি 1 বছর অপেক্ষা করতে হয় আমরা করব, তবুও তুমি সুস্থ হয়ে সবার মাঝে আসো। ঠিক আছে স্যার, তাই হবে। আমি তাহলে সুস্থ হয়েই সবার মাঝে আসবো। ওই দিন আকাশ বিদায় নিয়ে চলে আসে ওখান থেকে। নিজের প্রয়োজনীয় সবকিছু নিয়ে চলে আসে বাড়িতে। তবে বাড়িতে আসার পর নিজের চেহারা দেখে নেয়, যাতে করে কেউ কোনো কথা জিজ্ঞেস করতে না পারে। বাড়ির সামনে এসে আকাশ দরজায় টোকা দেয়। এই টোকা দেওয়ার পরে আকাশের শত্রু আবির ভাব হয়। আকাশ ঘরে ঢুকতে যাবে তখনই অদ্রি বলে, কে আপনি? এইভাবে না বলে ঘরের ভেতরে আসলে কি করে? আমার ঘর আমি আসবো না তো কে আসবে? কি তোমার ঘর মানে? এই ছেলে, কি বলছো এইসব তুমি? ঠিকই বলতেছি, কিন্তু আপনি কে? আমি এই বাড়ির বউ, মানে আবিরের স্ত্রী। ভাবি আমি তোমার একমাত্র দেবর। অদ্রির সাথে এইভাবে কথা বলতে দেখে আকাশের মা বের হয়ে আসে। উনি আকাশকে দেখে চিনতে পারে, তার সাথে জড়িয়ে ধরে থাকে, তার সাথে কান্না করতে থাকে। আকাশকে রুমে নিয়ে যায়। আকাশ ফ্রেশ হয়। বিকালের পর আবির আসে। আবির আসার পর অদ্রির মুখে কথাটা শুনতে পায় যে আকাশ এসেছে। তাই আবির তাড়াতাড়ি করে আকাশের রুমে যায়। আবির ওইখানে গিয়ে আকাশকে দেখে কান্না করতে থাকে। আকাশের ভাইকে কিছু বলবে, কিছু বুঝতে পারছে না। আকাশ, তোর এ কি অবস্থা হলো? ভাগ্য কি পড়িয়াস ভাইয়া। তাছাড়া আমি এরপর থেকে এখানেই থাকবো। এটা তো আমাদেরই বাড়ি, এখানে তুই না থাকলে আর কে থাকবে? তাহলে ভাইয়া আমি একটু রেস্ট নেই এখন। ঠিক আছে। এইদিকে আকাশ বাড়িতে আসার পর অদ্রি আকাশের সাথে যা তা ব্যবহার করেছেন, যে সব কিছু আপনারা সিজন 2-এ পড়েছেন। তাই নতুন করে আমি আর এই নিয়ে আলোচনা করব না, কেননা একই কাহিনী 2বার বলে সময় নষ্ট করব না এবং গল্পটাও বড় করব না। চলেন মেইন পয়েন্টে আসি। আকাশের পরিস্থিতি তো জানলেন। এবার আমরা তাহলে ফ্ল্যাশব্যাক থেকে বের হয়ে আসি। ফ্ল্যাশব্যাক শেষ। আকাশ সম্পূর্ণ সুস্থ হওয়ার পর যখন ভার্সিটি যায়, ওখানে অনেকে ইরার সাথে দেখা হয়। ইরোর বান্ধবীদের সাথে তখন আড্ডা দিচ্ছিল। আকাশ তখনই ভেতরে যেতে চাইবে, তখন ইরাও সামনে আসে। চিনতে পেরেছো কি আমায়? কই না তো, কে আপনি? আরে আমি ইরা, যার বোনকে দেখার জন্য আপনি একবার গিয়েছেন, কিন্তু আপনি আমায় দেখে এত জোরে দৌড় দিয়েছেন, আমার সাথে সাথে আমার বোনেরও প্রেস্টিজ পাঞ্চার করে দিয়েছেন। আমি তো ভেবেছি আপনি আমার সাথে আগের মতো কিছু করে বসেন, তাহলে তো আমি শেষ। সেজন্যই ভয়ে আমি চলে এসেছি। তো কোথায় গিয়েছিলেন? তোমাকে অনেক খুঁজেও আমি পাইনি। এই ব্যাপার থাক, এ নিয়ে পরেও কথা বলতে পারবো। তোমাকে কিছু কথা বলার ছিল আমার। কি কথা বলবে? আকাশ, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। সবার সামনে মুখের উপর কথাটা বলে দেওয়ার জন্য ইরা অনেক অপমানিত হয় সবার সামনে। ওইখানে ক্লাস করে আকাশ বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর রোজা, কি ব্যাপার, কোথায় গিয়েছেন? তা আপনাকে কেন বলতে যাব? বললে কি হবে? তাছাড়া এত সুন্দর একটা মেয়ে আপনার পাশে বসে আছে, কই তাকে একটু আদর করবেন, তা না করে দূরে ঠেলে দিচ্ছেন। কি করব, এছাড়া তো কোনো সুযোগ নেই। তাছাড়া আপনি যে কি তা আমার আগেই জানা হয়ে গিয়েছে। সত্যি? নিশ্চয়ই বলবেন, আমি অনেক ভালো, আর তার সাথে কত কি যে বলবেন। জি না, আপনি আমার থেকে যতটা দূরত্ব পারেন দূরত্ব মেনে চলবেন। আমি রুমে যাই। রোজা, কি হয়েছে? আপু, ওনার সাথে কথা বলছিলাম, অনেক কিউট উনি। তা তোর কি পছন্দ হয় ওকে? হ্যাঁ আপু, হয়তো। তাহলে তাহলে কি আমি ওর সাথে কথা বলবো? দেখুন ভাবি,
আপনার দুই বোন যেমনই লোভী তেমনই খারাপ। কি এত বড় সাহস তোমার আমাকে লোভী বলো? হ্যাঁ বলছি, কি করবেন? দেখাচ্ছি কি করব। এইদিকে আকাশ রুমে গিয়ে শুয়ে আছে। অন্যদিকে কিছুক্ষণ পর আবির আসে। অদ্রি আবিরের কাছে নালিশ করে। আবির অদ্রির কথা হ্যাঁ না উত্তর দিতে থাকে। রাতের বেলায় আবির আকাশের রুমে আসে। আসবো কি? আসো ভাইয়া। তো একা একা বসে আছিস? তোর বেয়ানের সাথে তো একটু মজা করতে পারিস। তাছাড়া তুই যখন ছিলি না তখন কিন্তু রোজা তোর কথা অনেক জিজ্ঞেস করেছিল। তা তো করবেই। তা তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সব জেনে গিয়েছো। তোর ভাবি তো বলছে, কিন্তু তাতে কি? আমি তো ওইসব কিছুর দিকে তাকাবো নাকি? আচ্ছা ভাইয়া, ভাবি আর রোজা যাতে আমার আসল পরিচয় না জানে। কেন বলতো? আমার চেহারা কালো দেখে ওরা আমার উপরে এত অত্যাচার করেছে যা বলার বাইরে। আমি তো ওদের একটা শিক্ষা দিয়েই ছাড়বো। আচ্ছা, তোর যা ভালো মনে হয় করিস। আবির চলে যায়। এদিকে আর্মিতে জয়েন করার সময় হয়ে গিয়েছে। তবে এবার আকাশ যা কাজ করবে সব কিছু ডিফেন্স করবে। মানে আকাশকে ডিফেন্সের কোনো পোশাক পরতে হবে না। ওর কাজ হবে অফিসে এসে কাজ করা এবং মিশনে অংশগ্রহণ করতে হবে। তার সাথে করতে হবে বাড়িতেও থাকতে পারবে। কেননা আকাশ তখন একজন মেজর হবে, সেজন্য ওর উপরে তেমন কোনো চাপ পড়বে না বাধ্যতামূলকভাবে। 2 দিন পর আকাশ ও ভাই ও মায়ের কাছে দোয়া নিয়ে বেরিয়ে পড়ে। তখন অদ্রি বলে, ও কোথায় যাচ্ছে এমন সেজে? একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি। পাশ করলে তো ভালোই। তোমার বোনকে বলে দাও ওর পিছনে যেতে না লাগে। ভাইয়া তুমি কিন্তু ভালো কাজ করতেছো না। আমি তো ওকে আমার করে ছাড়বো, এক হয় কৌশলে না হয় জোর করে, কথাটা মনে রেখো। এইদিকে আকাশকে আর্মি ক্যান্টনমেন্টে ফুল দিয়ে বরণ করা হয়। তার সাথে আকাশকে ওর প্রাপ্য চেয়ারে বসানো হয়। আকাশ ওখানে বসে অনেক খুশি লাগতেছে। আকাশ যেহেতু মিশনে যাবে, মিশন করতে হবে, তাই কোনো প্রেস মিটিং করেনি। কেননা এতে করে আকাশের জন্য ক্ষতি হতে পারে। এইদিকে টেবিলও ওর লোক আস্থানায় বসে আছে। আচ্ছা, ওই অফিসার কি মারা গিয়েছে নাকি বেঁচে আছে? বস, হঠাৎ এতদিন পর আপনার মনে হলো কেন? মনে হওয়ার কারণ আছে, তাই মনে করতেছি। তার আগে আমাকে একটা কথা বলতো। কি কথা? ওই ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারলাম ওকে বাংলাদেশ থেকে আনা হয়েছে। তাহলে তো ভালো হয়েছে। ও বারবার আমাদের ওপর আর আক্রমণ করতে পারবে না যদি বেঁচে থাকে। আমি ভাবছি বাংলাদেশে যাব, ওখানে গিয়ে ওই অফিসারের ব্যাপারে খোঁজ নিব। বস, আপনি কি ভুলে গিয়েছেন 10 দিন পর এইখানে আমাদের আরও একটা মিশন আছে? ভুলে গিয়েছিলাম। তাহলে এই মিশনটা শেষ করে আমরা রওনা দিব, ঠিক আছে? ঠিক আছে বস। এদিকে আকাশ ওর কাজ করতে থাকে। কাজ শেষ করে বিকালে বাড়িতে আসার সময় আকাশ কিছু মিষ্টি জাতীয় অনেক কিছু নিয়ে আসে এবং ওর ভাই ও মাকে মিষ্টি খাওয়ায়। আকাশ ওর ভাই ও মাকে সব কিছু বলেছিল। তখন অদ্রি কিছুটা শুনে ফেলে বলে, কিসের মেজরের কথা বলছো তোমরা? আরে তোমাকে বলেছিলাম না ওরা একটা চাকরি পেয়েছে, সেজন্য এখন ওইগুলো খাওয়াচ্ছে। ও তাই বলো। তা তোমাদের খাওয়াচ্ছে ভালো কথা। আমি আর আমার বোনটা কি দোষ করেছি যে ওকে দিতে পারবে না? তোমাদেরও দেবে, আগে আমরা বড় দেখে আমাদের দিচ্ছে। হ্যাঁ ভাবি, ভাইয়া তো ঠিকই বলেছে। উনি বড় বলে আগে ওনাকে দিয়েছি। তাছাড়া আমি একটু পরে আসতেছিলাম। ঠিক আছে, আমি রুমে যাচ্ছি, ওখানে না হয় কথা হবে। অদ্রি চলে যাওয়ার পর ওই রুম থেকে চলে আসে। রুমে আসার পর, তা ইন্টারভিউ কেমন হলো? চাকরি হবে তো? চাকরি হবে দেখেই তো সবার জন্য মিষ্টি নিয়ে আসলাম। তা এখন চাকরি পাওয়ার পর আপনার নেক্সট প্ল্যান কি? আগে তো চাকরি কয়েক বছর করি, তারপর না হয় বাকিটা হবে। ওখান থেকে চলে আসে। পরের দিন সকালে আকাশ ক্যাম্পাসের দিকে যাচ্ছিল। তখন রাস্তার ধারে ইরাকে দেখতে পায়। ইরা অনেকজন লোকের সাথে ঝামেলা করছিল, তাই গাড়ি থেকে নেমে ইরার কাছে যায়। কি ব্যাপার, এখানে কি হয়েছে? কিছু হয়নি তো, আমি তো এমনি এর সাথে মজা করছিলাম। আমি সব দেখেছি কিন্তু। আমি ওনার ভ্যান গাড়িতে মেরে দিয়েছি, এখন উনি ক্ষতিপূরণ চেয়েছে। তা আপনাদের তো অনেক টাকা, ওখান থেকে দিয়ে দিলেই তো পারেন। কিন্তু আমার কাছে তো টাকা নেই এত বেশি। কত টাকা চেয়েছে? গাড়িতে 10,000 টাকার মালামাল আর গাড়ি মিলিয়ে মোট 18,000 টাকা চেয়েছে। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। ওইখানে টাকা দিয়ে আকাশ চলে আসে। ইরা তো ওইখানেই দাঁড়িয়ে আছে, কেননা আকাশ একবারের জন্য টাকা চায়নি ওর কাছে। তখন কোথায় কিভাবে টাকা নিবে? ইরা বারবার ডাকছিল, কিন্তু না, শোনার জন্য ওর সামনে যায়। এত করে ডাকতেছি, জবাব কেন দিচ্ছেন না? শুনতে পাইনি,
কাজ আছে, তাই রাস্তা থেকে সরে দাঁড়ান। আমাকে ভার্সিটির সামনে নামিয়ে দিতে যেতে পারবেন? কেন? আসলে দরকার ছিল। আমি কিভাবে যাব তাই ভাবছি। টাকা নেই কি যাওয়ার মতো? পার্স তো হারিয়ে ফেলেছি। কি বলেন, এত বড় লোক অথচ টাকা নেই? আচ্ছা, কিছু কথা বলা যাবে কি? কি কথা? এখানে না, অন্য কোথাও গিয়ে বলি। ঠিক আছে, চলুন। ওরা একটা কাশফুলের মাঝে যায়। ওখানে আকাশ ও ইরা বসে আছে। তখন ইরা কাশফুল দিয়ে মালা ও নূপুর বানায়। ওইগুলো বানিয়ে আকাশের হাতে দেয় ওকে পরিয়ে দেওয়ার জন্য। আকাশের কারণ জানতে চায় ইরার কাছে। আমি তোমাকে ভালোবাসি, তাই তুমিও আমাকে ভালোবাসবে এখন থেকে। তোমার মতো অহংকারী মেয়েকে আমি ভালোবাসবো? তুমি ভাবলে কি করে? কি? আমি অহংকারী? তুমি ভাবলে কি করে? তাছাড়া কথাটা তুমি বলতে পারলে? তুমি এই ছেলেটাকে চেনো? কই না তো, আমি তো একে এই প্রথম দেখেছি। মিথ্যেও ভালো বলতে পারো। কথাটা বলে আকাশ ইরা ও আকাশের আগের ছবিগুলো দেখায় একসাথে। ইরা ছবিগুলো দেখে হাসতে থাকে। ইরার হাসির মানে আকাশ এখনো বুঝতে পারেনি। তুমি এর কথা বলতেছ? আরে ও তো আমার যমজ চাচাতো বোন। আমরা দুজন একই দিনে জন্মগ্রহণ করি। তাছাড়া আমরা দেখতে সেম ছিলাম, সেই জন্য আমাদের নামগুলো এই রকম রাখা হয়েছে। দাঁড়াও, বিশ্বাস না হলে আমি তোমাকে আমাদের ছোটকাল থেকে সব ছবি দেখাচ্ছি। ইরা ছবি দেখাতে থাকে। আকাশ সবগুলো ছবি দেখতে থাকে। এক একটা ছবি এক এক রকমের ওদের দুজনের। কোনো রকম কোনো কিছু এডিট করা নেই। আকাশ তো এখনো নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। তার মানে তুমি ও না? তাহলে এই মেয়েটা কোথায়? ও মারা যায় কয়েক মাস আগে। ওর জন্য আমি ভার্সিটিতে অনেক কথা শুনতে হয়েছে। সবটা শুনে ইরার প্রপোজাল আকাশ অ্যাকসেপ্ট করে। ইরার মাথায় মালা পরিয়ে দেয়, সাথে পায়ে নুপুরও পরিয়ে দেয়। এতে করে অনেক খুশি হয়ে যায়। ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে। এভাবে কিছুক্ষণ ওরা একে অপরকে জড়িয়ে ধরার পর আকাশ সামনে তাকিয়ে দেখে কতগুলো লোক ভিতর থেকে বের হচ্ছে। ওদের বেশিরভাগই লোকের হাতে অস্ত্র ছিল। ইরা তো ভয় পেয়ে যায়। ওরা তো আমাদের দিকেই আসতেছে। চিন্তা করো না, দেখি ও কি করে। ওরা সামনে যেতে থাকে। ওরা আসতে ইরা আকাশকে জড়িয়ে ধরে ওদের দেখে। কি রে, ওই মেয়েটা তোর লাফান নাকি? তা জেনে আপনি কি করবেন? ওই বড় গলায় কথা বলবি না। আগে বল, তোরা এখানে কি করতে এসেছিলি? কথা বলার জন্য এসেছি। কথা বলার জন্য এসেছিস নাকি পোস্টি নষ্টি করার জন্য এসেছিস? আকাশ ওই লোকটার গলা চেপে ধরে, কেননা ওই লোকটা অনেক বাজেভাবে ইঙ্গিত করেছিল ইরার দিকে। ওই লোকটার সাথে আরও 5 জন লোক ছিল। ওদের হাত খালি ছিল। তাই আকাশের বুঝতে বাকি রইল না যে ওদের কাছে কিছু নেই। তাই আকাশ ওর কলার ধরে। তোর সাহস আছে বলতে হবে। সাহস আছে বলেই তো আমি তোর কলার ধরেছি। তুই আমার সামনে ওকে নোংরা কথা বলছিস? থাক না এসব কথা। আকাশ, তুমি ঝামেলায় জড়িও না। আচ্ছা, এসব কিছু আমি দেখে নেব। ইরাকে গাড়ি থেকেই বসতে বলে। ইরা ভয়ে ভয়ে গাড়ি থেকেই বসে যায়। গাড়িতে বসে যাওয়ার পর আকাশ ওই লোকগুলোর সাথে মারামারি করতে থাকে। এতে করে আকাশেও অনেকটা খুশি খায়। ওদেরকেও আকাশ অনেক মারতে থাকে। এতে করে ওই ছেলেটাকে গুলি আকাশ করে দেয়, তবে পায়ে করে গুলি। ওরা গুলি খেয়ে ছটপট করতে থাকে। তোদের আগেই বলেছি বেশি লাফালাফি করবি না। লাফালাফি করে শেষে কিনা নিজের ক্ষতি নিজেই টেনে নিয়ে আসলি। প্লিজ আমাদের ছেড়ে দে। সেটা তো দিব, তার আগে এটা বল, আমাকে তোরা এখানে কেন এনেছিস? ওই ঝোপের আড়ালে কি করছিস তোরা দুজনে? আমরা ওখানে একটা লোককে মেরে এখানে ফেলতে এসেছি। হ্যালো রবি। জি স্যার। তাড়াতাড়ি এই জায়গায় আসো। তবে তুমি সিভিলে আসবে, সাথে কিছু পুলিশ নিয়ে আসবে। ঠিক আছে স্যার। এইদিকে ইরা গাড়ি থেকে বের হলে আকাশের পাশে এসে দাঁড়ায়। ইরাকে নির্দেশ দেয় ওই লোকটার গালে জুতো দিয়ে মারার জন্য। ওই লোকটা অনেক চুপচাপভাবে দাঁড়িয়ে আছে, কেননা কিছু করলে যে ওকে মেরে ফেলবে, সেজন্য ওরা চুপ করে আছে। ইরা ওদের মারা শেষ হয়ে গেলে কিছুক্ষণ পর রবি আসে পুলিশ নিয়ে। আকাশ রবিকে সব কিছু বুঝিয়ে দেয় এবং ওখান থেকে চলে আসে। আমরা এখন কোথায় যাব? আমার বাড়িতে। কেন? যে ঘরে বউ হয়ে যাবে ওই ঘর তো তোমাকে দেখতে হবে। আচ্ছা, তুমি এটা আগে বলো, এখনো কি আমার উপর রেগে আছো? যখন তুমি ওই মেয়েটা না, তখন আর রেগে নেই তোমার উপরে। সত্যি বলছো তো? সত্যি।
কিছুক্ষণ পর ওরা বাড়িতে আসে, তখন বিকাল হয়ে যায়। আবিরও বাড়িতে চলে আসে। ইরা, আকাশ, আকাশের মা, ভাবি সহ রোজা একসাথে বসেছিল। ওনারা কথা বলেছিল। ততক্ষণে কেউ কিছু বুঝতে পারেনি এখানে আসলে কি হচ্ছে। আবির আসার কিছুক্ষণ পর, কি ব্যাপার সবাই এখানে? এই মেয়েটি কে? ভাইয়া, এটা ওই মেয়ে না যাকে দেখে আমি ওই বাসা থেকে দৌড় দিয়েছিলাম, সাথে তুমিও। আকাশের কথা শুনে ওইখানে সবাই অবাক হয়ে তাকিয়ে আকাশ ও ইরা আবিরকে দেখতেছে। তুমি শেষমেশ একটা মেয়ের দৌড় খেয়েছো? অদ্রি, এসব কিছু বাদ দাও। আগে আমাকে এটা বলো, এখানে কিসের চক্কর চলতেছে? তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি যখন এসেছো তখন আমি আসল কথায় আসি। ওকে, তাহলে শুরু করো। ভাইয়া, মা, আমি এরাকে পছন্দ করি আর এরাও আমাকে বিয়ে করতে চাই। তোমাদের দুজনের পছন্দ হলে তোমরা ওদের বাড়িতে গিয়ে কথা বলতে পারো। আকাশের কথা শুনে আবিরও ওর মা খুশি হয়, কিন্তু অদ্রি রোজা অনেক অবাক হয়। কেননা অদ্রি ভেবেছিল রোজাকে ওর সাথে বিয়ে দেবে, কিন্তু তা দেখে অদ্রি ভালো করে বুঝতে পারে এই দিকে আকাশের মা ও ভাইয়ের ইরাকে অনেক পছন্দ। আকাশ ইরাকে ওর বাড়িতে গিয়ে পৌঁছে দেয়। পরের দিন আকাশের মা ও ভাই ওরা দুজনে গিয়ে ইরাদের বাড়িতে যায়। ওখানে ওদের বিয়ের সব কথাবার্তা বলতে থাকে। ওনারা বিয়ের কথাবার্তা ঠিক করে চলে আসে। পরের দিন আকাশ মিশনে যায়। ওই মিশনে আকাশ যাওয়ার সময় ইরাকে কল দেয়। শোনো, তোমাকে যা বলার জন্য কল দিয়েছি। আমাকে শপিংয়ে নিয়ে যাবে নাকি? আরে শপিংয়ে না, তাছাড়া আমাদের বিয়েরও এখনো তো 1 মাস বাকি। এত তাড়াতাড়ি শপিং কিসের? তাই তো, আমার তো 5 দিন পর থেকে পরীক্ষা। তা তুমি পরীক্ষা দিবে না? আমি ব্যবসার কাজে যাচ্ছি, আসতে 10 দিন লেট হবে। কি, এত দিন লাগবে তোমার? হ্যাঁ, আমি তোমার সাথে যোগাযোগ করতে চেষ্টা করব। তুমি পরীক্ষায় মন দাও। ঠিক আছে, তাই হবে। এইদিকে আকাশ চলে যায় মিশনে। ওখানে রবিও সাথে ছিল। কিছুদিন পর আকাশ আবারও লন্ডনে আসে। ওইখানে আবারও আকাশের সাথে দেখা হয় ডেভিলের সাথে। ডেভিল বাংলাদেশে আসার আগে যে মিশনের কথা বলেছিল ওই মিশনটা হবে আকাশের সাথে। যদিও আকাশ জানে না কিছু, আর না জানে ডেভিলও। আকাশ সব রকম প্রস্তুতি নিয়ে নিয়েছে, কিভাবে কি করতে হবে না করতে হবে সব কিছু প্ল্যান করতে থাকে ওর বাকি অফিসারদের সাথে। কেননা এই মিশনে অনেক রিস্ক আছে, কেননা এই মিশনটা পানিপথে হবে, যার জন্য সবার লাইফ জ্যাকেট সাথে বন্দুক ও পানি বোমা নেওয়া হয়। যে বোমা পানিতে মারার পর সাথে সাথে গলে গিয়ে নৌকা, ব্লোট এইগুলো নষ্ট হয়ে যায়। এখন চলুন গল্পে ফিরে যাই। তোমরা তাহলে সব রকমের প্ল্যান বুঝতে পেরেছো তো? হ্যাঁ, সবটা বুঝতে পেরেছি। এখন একটা কাজ করলে হয় না? কি কাজ? সবাই যদি অক্সিজেন নিয়ে নেয় সাথে। তাহলে তো সমস্যা। সেজন্য আমি তোমাদের জন্য একটা মিনি অক্সিজেনের ব্যবস্থা করছি, যা তোমাকে 20 মিনিট অক্সিজেন সরবরাহ করে দিবে। তাহলে তো অনেক ভালো হবে। তাহলে এবার সবাই স্পিড বোর্ডে উঠে পড়ো। ওরা স্পিড বোর্ডে উঠে সামনে এগোতে থাকে। অন্যদিকে ডেভিলও লোকজনকে নিয়ে নদীপথে মালামাল নিতে থাকে, কেননা এখানে ডেভিল যুদ্ধ করার জন্য অস্ত্র আনতে ছিল। তখন আকাশের অফিসারও রবিকে নিয়ে ওই জায়গায় হামলা করতে থাকে। এতে করে ডেভিল ওখান থেকে ঠিকই পালিয়ে যায়, কিন্তু ডেভিলের লোকগুলো একে একে আকাশের সাথে হাতে মরতে থাকে। এদিকে ডেভিল হেলিকপ্টার করে গুলি করতে থাকে। আকাশের কিছু অফিসার এতে মারা যায়। ডেভিল তো সেই মহাখুশি, কেননা এইভাবে ডেভিল অনেক লোককে মারতে পেরেছে সেজন্য। তোমাদের যে অক্সিজেন দিয়েছি ওটার ব্যবহার করে পারে উঠে যাও তাড়াতাড়ি। ঠিক আছে। বাকি অফিসারগুলো তাড়াতাড়ি করে পানিতে ডুব দিয়ে নদী পাড়ে যেতে থাকে। অন্যদিকে ডেভিল কাউকে দেখতে পাচ্ছে না, তাই ডেভিল ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে ওরা অনেক অস্ত্র ওইখান থেকে উদ্ধার করে। ওইসব অস্ত্রগুলো আকাশ সাথে করে তো আর আনতে পারবে না, তাই ওই অস্ত্রগুলো এই দেশের সরকারের কাছে দিয়ে দেয়। কিন্তু সবচেয়ে বেশি আফসোস ডেভিলকে হাতের কাছে পেয়েও কিছু করতে পারছে না। অনেক আফসোস হয়ে আকাশকে ওর দেশে ফিরে আসতে হয়। তবে আসার আগে ইরার জন্য অনেক শপিং করে, তার সাথে ওর মা ও ভাইয়ের জন্য। বাংলাদেশে আসার পর আকাশ ওর বাড়িতে সব কিছু রেখে চলে আসে ভার্সিটিতে। ইরা দাঁড়িয়েছিল, আকাশকে ইরা চোখ ধরে রাখে। কে আমার চোখ ধরলো? ওই ছাড় বলছি, ছাড়। আকাশ চোখ থেকে হাত সরিয়ে নেয়। ইরা তো আকাশকে দেখে এত খুশি হয় যা বলার বাহিরে, তাই খুশিতে আকাশকে জড়িয়ে ধরে। তুমি এখানে কখন এলে? এই তো মাত্র এলাম। তুমি দাঁড়িয়েছো কেন? বন্ধুদের সাথে কথা বলছিলাম, চলো ওদের সাথে তোমার পরিচয় করিয়ে দিই।
একে একে সবার সাথে পরিচয় শেষে ইরাকে নিয়ে চলে আসে শপিংয়ে। ওইখানে ইরাকে অনেক কিছু কিনে দিয়ে চলে আসে বাড়িতে আসতেই কি ব্যাপার এতদিন পর? তা তুমি তো পড়াশোনা করতে এসেছো, তাহলে তা না করে অন্য কি করে বেড়াচ্ছ? মানে ঠিক বুঝতে পারলাম না। মনে করেছো আমি কিছু বুঝি না? কি হয়েছে তা তো বলবে। এবার বলবো না। তাহলে কি করবে? আমি তোমার সাথে এখন এক রুমে রোম্যান্স করব। কথাটা বলে আকাশকে বিছানায় ফেলে দিয়ে আকাশের উপর ঝাঁপিয়ে পড়ে আর চিৎকার করতে থাকে। এতে করে বাড়ির সব লোকজন চলে আসে রুমে আসার পর কি হয়েছে রে বনু? তুই এভাবে চিৎকার কেন করছিস? দেখ না আপু, উনি আমাকে রুমে একা পেয়ে। কি? আমার একমাত্র বোনের উপর শেষমেশ কিনা তোমাদের গেস্ট এমনটা করতে পারলো? ভুলে যাবেন না এটা আমার রুম। তাছাড়া উনি কেন আমার রুমে এসেছেন আগে ওনাকে তা জিজ্ঞেস করেন। মানে আমার বোনকে হয়তো জোর করেই নিয়ে এসেছি। বাহ, জোর করে? তা যখন জোর করে এনেছি তখন তো চিৎকার করিনি, তাহলে এখন কেন চিৎকার করছে? আমি কি জানতাম উনি আমার সাথে এমনটা করতে চাইবে? দেখুন, আরো একবার আমার সাথে আপনার বোন এমনটা করছে, আবার আজকেও করলো। আরও একবার করেছে মানে? এই ছবিটা ছেলেকে কি চিনতে পেরেছেন? আরে এই তো আকাশ, আমার দেবর, কিন্তু ও তো বাড়িতে নেই। জানি। তার সাথে আপনাদের দুজনকে আরো একটা দুঃসংবাদ দিচ্ছি। কি সেটা? ওই কালো ছেলেটা আর অন্য কেউ না, সে হচ্ছে আমি। আকাশের কথা শুনে অত্রি রোজা দুজনে তো অবাক হয়ে যায়। ওরা কি বলবে ভেবে পাচ্ছে না। দেখো, তোমাদের দুই বোনকে আমি লাস্ট বারের মতো ক্ষমা করে দিচ্ছি। এরপর থেকে যদি আমি এমন কিছু দেখি তাহলে বুঝতে পারবে আমি তোমাদের কি হাল করি। তাছাড়া একটা কথা, একা একা বাইরে যাবে না, কেননা বাইরে তোমাদের ওপর বিপদ আসতে পারে। এই কার্ড দুটো রাখো, যখনই বিপদ দেখবে সাথে সাথে এই নাম্বারে কল দেবে, এতে করে ওনারা তোমাদের বাঁচিয়ে নেবে। শেষ একটা কথা, এমন কোনো কিছু আমার বিয়ের আগে করো না ভুলেও, যার জন্য তোমাদের আমি জেলে পাঠিয়ে দেই। এইদিকে দেখতে দেখতে ইরার পরীক্ষা শেষ হয়ে যায়। অন্যদিকে ডেভিলও ওর লোকদের নিয়ে বাংলাদেশে চলে আসে, কেননা ডেভিল ও আকাশের মধ্যে আরও একবার লড়াই হতে চলেছে, যা আকাশ জানতে পারছে না। অন্যদিকে আকাশ ও ইরার বিয়ের দিন আস্তে আস্তে ঘনিয়ে এলো। আকাশ ও ইরার সব কিছু ঠিক হতে লাগলো। আজকে আকাশ ও ইরার বিয়ের দিন। আকাশ বসে যে ইরাদের বাড়িতে যায়। ওর সাথে রবিও আরও কিছু অফিসার আছে। ওরা এখানে আকাশের সাথে কাজ করেছিল, সেজন্য কিছুটা বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে ইরাকে বাড়িতে আসার পর আকাশ জানতে পারে ইরা বাড়িতে নেই। ইরার বাবা মা জানায় ইরাকে অনেকজন লোক মিলিয়ে তুলে নিয়ে যায়। তার সাথে নেটওয়ার্ক জামালো, টেলিফোন লাইনের তারও কেটে যায়। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই যাব আর এই ওকে নিয়ে চলে আসব। কিন্তু কিভাবে করবেন? ইরাকে যে গহনাগুলো আর আংটি পরানো হয়েছে ওই আংটিতে ট্র্যাকার লাগানো আছে। আমি ওই ট্র্যাকারের মধ্যে জানতে পারবো ইরাকে ওরা কোথায় নিয়ে রাখতে পারে। আকাশ, আমার মনে হয় তুই পুলিশকে জানানোটা প্রয়োজন বেশি। আমরা থাকতে পুলিশ কেন ভাইয়া? তাছাড়া ভাইয়া তুমি এখানে থাকো, আমি কিছু লোক পাঠাচ্ছি এখানে, ওরা এখানে এসে তোমাদের সিকিউরিটি দেবে। তাহলে তুই কোথায় যাবে এখন? আমি রবি আর ওদের নিয়ে যাচ্ছি, একসাথে আমি ইরাকে নিয়েই ফিরবো। সাবধানে যাস। তাছাড়া তুই খালি হাতে যাবি নি? খালি হাতে? কে বলেছে? কাল দিয়েছি, 10 মিনিট অপেক্ষা করো। এদিকে 10 মিনিট অপেক্ষা করে লাভ নেই। আমরা এই 10 মিনিটের ভেতরে জেনে আসি ইরাকে কে বা কারা কীভাবে কিডন্যাপ করেছিল। তাহলে চলুন এখন তা নিয়ে শুরু করি। ইরা যখন তৈরি হয়ে বসে আছে তখনই রানার লোক এসে ইরাকে ধরে নিয়ে যায়। ইরা তো ওর মতো করে সেজে বসেছিল, ঠিক ওই ফাঁকে ওরা নিয়ে চলে যায়। ইরাকে সামনে নিয়ে বসে আছে। কে আপনারা? আমাকে কেন ধরে নিয়ে এসেছেন? আমি ডেভিল, থাকি লন্ডনে। তোকে এখানে ধরে আনার অনেক রহস্য রয়েছে। কি? তাছাড়া লন্ডন থেকে এখানে এসেছি আমাকে ধরে আনার জন্য নাকি? তোকে আর তোর হবু স্বামীকে মারার জন্য, বুঝলি? এখন তোকে মারবো, তারপর তোর স্বামীকে। আকাশের সাথে তো আমার এখনো বিয়ে হয়নি, তাহলে স্বামী কি করে হলো আমার, সেটাই তো ভাবছি। ওই আমি কি এখন তোর বিয়ে দেওয়ার জন্য বসে আছি নাকি? আমি কি তাই বলেছি নাকি? তাছাড়া আমার স্বামীর সাথে আপনার কিসের এত শত্রুতা তাই তো বুঝতে পারছি না। বিজনেসের শত্রুতা নয় তো? ওই তুই চুপ করবি, নয়তো তোর স্বামী আসা পর্যন্ত অপেক্ষা করব না, এখনই মেরে ফেলবো। আমার স্বামীকে কি কল দেওয়া হয়েছে? কল দিতে হবে না, ওই শালা এমনিতেই চলে আসবে।
কিন্তু কিভাবে আসবে তাই তো বুঝতে পারছি না। এইদিকে 10 মিনিটের কাহিনী শেষ। এবার দেখি গল্পের নায়ক কী করে। আকাশের সামনে একটা গাড়ি থামে, ওখান থেকে 15 জন আর্মির লোক নামে। ওরা নেমে কয়েকটা বন্দুক সাথে করে আনে, যা বাকি অফিসারদের দিয়ে দেয়। আকাশ বিয়ে বাড়িতে 5 জন অফিসারকে দেখে বাকি অফিসারকে নিয়ে বেরিয়ে পড়ে গাড়ি করে। যেতে যেতে মোবাইল ট্র্যাক করতে থাকে। নেবিল ইরাকে নিয়ে একটা জঙ্গলের কাছে আসে। জঙ্গলের পাশে একটা নদী আছে, যে নদীতে কয়েকটা স্পিড বোট আছে, যেখানে ডেভিল কোনো সমস্যা দেখলে খুব তাড়াতাড়ি করে পালাতে পারবে। আকাশ ও টিমদের নিয়ে চলে আসে সেই জায়গায়। ওখানে প্রতিটা মিশনের মতো আকাশ 2 জনকে নিয়ে রেডি করে রাখে বাহিরে, বাকি সবাইকে নিয়ে এগোতে থাকে সেই জায়গায়। এদিকে ডেভিল তা দেখতে থাকে, কেননা ওই বাড়ির চারপাশে আছে সিসিটিভি। যেখানে ডেভিল সব কিছু দেখতেছে এবং ইরাকেও দেখাচ্ছে। এটা তো আমার আকাশ, ওর হাতে বন্দুক কেন? সে কি, তোমার স্বামী কি কাজ করে তা কি তুমি জানো না? আমি তো জানি ও বিজনেসের কাজ করে ওর ভাইয়ের সাথে, তাহলে এছাড়া আর অন্য কি কাজ থাকতে পারে? কি কাজ থাকতে পারে তা না হয় তুই তোর স্বামীকে যখন মারবো তোর স্বামীর থেকে শুনে নিস। এইদিকে আকাশ কিছু লোকদের মারতে মারতে ভিতরে ঢুকে যায়। ওখানে সবাই খুঁজে খুঁজে মারতে থাকে। এদিকে ডেভিল ইরাকে রেখে ওখান থেকে গুপ্ত একটা দরজা দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আকাশের রুমে এসে দেখে ইরাকে বেঁধে রেখেছে। আকাশ যে ইরার কাছে যাবে, কাছে এসো না, কেন আসবো না? আমার শরীরে বোমা বেঁধে রেখেছে, যদি তুমি খোলার চেষ্টা করো তাহলে এটা ফেটে যাবে। তুমি চিন্তা করো না, আমি এখনই খুলতেছি। এদিকে ইরা শরীরে থাকা বোমটা নষ্ট করতে ব্যস্ত। অন্যদিকে ডেভিল পালাতে গেলে কিছু অফিসার ডেভিলের পায়ে গুলি করে। ডেভিল চিৎকার করে ওঠে। অফিসার ডেভিলের কাছে আসে এবং ডেভিলকে নিয়ে চলে আসে আকাশের কাছে। ও, তুমি তাহলে ডেভিল? তোর সাথে তো আমার অনেকবার দেখা হয়েছে, তখন তো একবারের জন্য বলিসনি। মাথা খারাপ নাকি আমার? তাছাড়া আমি জানতাম তুই এখানে আসবি, তাই তো আমি বোমা লাগিয়েছি যাতে করে তোরা এখানেই মরে যাস। আজকে সেই বোমাতে তোকে মরতে হবে। তা হতে পারে না, আমার বানানো বোমাতে আমাকেই মারতে পারবি না তোরা। তার জন্য সব ব্যবস্থা আছে। কিছুক্ষণ পর আকাশ ইরাকে নিয়ে বের হতে যাবে, তখন ডেভিল বলে, তোর না জানার ছিল তোর স্বামী কি করে? হ্যাঁ, কিন্তু এখন আর জানতে হবে না। ওর সাথে থাকা লোক দেখেই বুঝতে পেরেছি ও কি কাজ করতে পারে। সত্যি আমি তোমার জন্য অনেক গর্ববোধ করি আকাশ। এখন তাহলে চলো, দেরি হয়ে যাচ্ছে। ডেভিলকে ওইখানে রেখে আকাশ ইরা ও বাকি অফিসারকে নিয়ে বেরিয়ে আসে। আসার সময় ঘরে বোমা রেখে দেয়, যে বোমার আঘাতে ডেভিল সব বাকি লোকেরা মারা যায়। ইরাকে নিয়ে বিয়ে বাড়িতে আসার পর সবাই অনেক খুশি হয়। ইরাও খুশি হয়ে বিয়ের পিঁড়িতে বসে। কাজী সাহেব বিয়ে পড়াতে থাকে। বিয়ের শেষ ইরাকে নিয়ে বাড়িতে আসে আকাশ। সত্যি আমি ভাবিনি তোমাকে আমার করে পাবো। আমিও ভাবিনি সুন্দর থেকে কালো হয়েছো, আবার সেই কালো থেকে আবার সুন্দর হয়ে আবারও তুমি আমার জীবনে এলে তো এলে, তাও আর্মি অফিসার হয়ে। কথাটা বলে 2 জনকে জড়িয়ে ধরে। এখানে আপনাদের কিছু কথা বলি। কালো বলে নিজের পরিবারকে কাউকে অবহেলা করবে না, কেননা বলা তো যায় না কখন কোন ছেলের কপালে কি লেখা থাকে, তা কেউ জানে না। তাই কখনো কাউকে অবহেলা করবেন না। গল্পটা কার কেমন লেগেছে তা আমি জানি না, কেননা পুরো গল্পে আর্মির কাহিনী কমিয়ে দিয়ে কালো হওয়ার বিষয়টা বেশি উল্লেখ করেছি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।